নমস্কার বন্ধুরা, এবং বন্ধুরার একটি বিশেষ 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 পডকাস্টে আপনাদের স্বাগত। আজকের পডকাস্টটা কেন বিশেষ, যারা থাম্বনেল দেখেছেন তারা নিশ্চয়ই জানেন, এবং যারা থাম্বনেল দেখেও বুঝতে পারেননি তাদের বলবো আজকের পডকাস্টটা একদম প্রথম থেকে শেষ বিন্দু পর্যন্ত দেখবেন, কারণ অনেক কিছু জানার আছে এই পডকাস্ট থেকে। বলিউড সম্পর্কে, বলিউডের সেট কিভাবে তৈরি হয় সেই সম্পর্কে, সিনেমার যে ওয়ার্ল্ড বিল্ডিং হয় সেটা কিভাবে হয় সেই সম্পর্কে, আর সেই সমস্ত সিনেমা সম্পর্কে যারা বলিউড কেন সারা ভারতবর্ষ সারা বিশ্বকে কাঁপিয়ে তুলেছিল। তার কারণ আজ আমাদের যিনি অতিথি তিনি বলিউডের ওয়ার্ল্ড মেকার, মানে যিনি প্রোডাকশন ডিজাইনিং এর মাধ্যমে বলিউডের পৃথিবীটাকে তুলে ধরেন। একটা সিনেমা যখন আপনি দেখেন, সেই সিনেমার একটা পৃথিবী থাকে, সেই পৃথিবীটাকে যারা ক্রিয়েট করেন তারাই হলেন প্রোডাকশন ডিজাইনার। আর আজকের আমাদের অতিথি এবং তার সঙ্গী অমিত বাবু এই দীর্ঘ প্রায় 3 দশক ধরে এই কাজটি করে চলেছেন অক্লেশে, এবং তার ফলও হচ্ছে মারাত্মক। এই যেমন তাদের আগামী কিছু সিনেমা তা দেখার জন্য শুধুমাত্র ভারতবর্ষ নয়, সারা বিশ্ব তাকিয়ে রয়েছে। যেমন ধরুন রামায়ণ, লাভ অ্যান্ড ওয়ার, মাপতার, আর কত কি। আর ওনারা যেসব সিনেমা করে ফেলেছেন তার জন্য আমি রিকোয়েস্ট করব আপনারা IMDb-তে অবশ্যই যান। তাও কয়েকটা সিনেমার নাম আপনাকে আমি বলতে পারি, এবং তার লিস্ট যথেষ্ট লম্বা, তাই পড়ে বলবো, কাজেই কিছু মনে করবেন না। এই যেমন হায়দার, পদ্মাবত, রং দে বসন্তি, উড়তা পাঞ্জাব, তলওয়ার, শ্যাম বাহাদুর, ছাওয়া, ডাঙ্কি, শেরশাহ, গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি, দিল বেচারা, এবং দক্ষিণের একটি সিনেমা যা আশা করি আমরা প্রায় সবাই দেখেছি, সিনেমাটার নাম হলো 24, যার জন্য উনি জাতীয় পুরস্কার পেয়েছেন। আবার একটি বাংলা সিনেমার জন্য উনি জাতীয় পুরস্কার পেয়েছেন। এছাড়া ভারতবর্ষে যত রকম মুভি অ্যাওয়ার্ডস হয়, এই ধরুন আইফা, এই ধরুন ফিল্ম ফেয়ার, জি সিনে অ্যাওয়ার্ড, IOTA, প্রায় সবই ওনাদের পাওয়া রয়েছে। ওনাদের ট্রফি র্যাক প্রায় পূর্ণ, সুতরাং আমার এই সম্পর্কেও বলার বিশেষ কিছু নেই। এছাড়া আরও একটা গৌরবোজ্জ্বল জিনিস যেটা রয়েছে সেটা হলো অস্কার কমিটি থেকে পাওয়া সাম্মানিক সার্টিফিকেট। আশা করি আর আমাকে ডিটেলসে কিছু বলতে হবে না। আপনারা প্লিজ 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 গিয়ে ওনার সোশ্যাল হ্যান্ডেলগুলো দেখবেন, ওনার IMDb-টা চেক করুন, কিংবা উইকিপিডিয়াতে ওনার সম্পর্কে পড়ুন। স্বাগত জানাচ্ছি আজকে আমাদের অতিথি শ্রী সুব্রত চক্রবর্তী মহাশয়কে। দাদা, অনেক অনেক স্বাগত আমাদের এবং বন্ধুরা আপনাকে, এবং আমাদের সৌভাগ্য আপনাকে আমাদের মানে এটা আপনার কি বাংলায় প্রথম পডকাস্ট নাকি এর আগে হয়েছে? না, আমি বাংলায় এরকম আমি এর আগে দু একবার SRFI এর সঙ্গে আমি যুক্ত ছিলাম। তখন আচ্ছা। আমি মানে এরকম ব্রডকাস্ট ছিল না, জাস্ট হলে একটা ক্লাস ছিল, তো ক্লাসে আমি অংশগ্রহণ করেছিলাম বাংলায়। খুব মজাদার একটা সেশন ছিল। তো বাংলায় কথা বলতে মজাই আলাদা হয়। তো তো হ্যাঁ, মানে আপনি ধরে নিতে পারেন অফিসিয়ালি এটা প্রথমবার। আচ্ছা আচ্ছা, তাহলে তো এবং বন্ধুরা এটা এক্সক্লুসিভ একটা পডকাস্ট। যাই হোক দাদা, অনেক মানুষের কাছেই এই যে বিষয়টা প্রোডাকশন ডিজাইন, এই বিষয়টা সম্পূর্ণ অন্ধকারে রয়েছে। তো আপনি যদি বলেন যে এই মানে একটা সিম্পল ভাবে যে হোয়াট ইজ প্রোডাকশন ডিজাইন ফর এ ফিল্ম? বেসিক্যালি প্রোডাকশন ডিজাইনিং হচ্ছে একটা একটা পুরো মুভিতে একটা বেসিক্যালি একটা একটা গ্রাফ হয়। সেই গ্রাফটা প্রোডাকশন ডিজাইনার যারা থাকে তারা ওটাকে মেনটেন করে। তো একটা স্ক্রিপ্ট, বেসিক্যালি আমি যদি সহজ কথায় বলি, একটা স্ক্রিপ্ট আসার পরে একটা ফিল্মের একটা পরিভাষা হয়। কখনো ফিল্মে ক্যারেক্টার খুব রিচ হয়, কখনো কোনো ফিল্মে ক্যারেক্টার খুব পুয়ার হয়, আবার কোনো ক্যারেক্টার কোনো ফিল্মে কোনো কমেডি মুভি হয়, তো কোনো মানে ফিল্মটা অনেক হালকা, মানে লোকেদের নিতে মজাদার লাগবে, কালারফুল হতে হবে। তো এই যে একটা মুভিতে আমরা কি করি, একটা ডিজাইন করি একটা ফিল্মের,
সেটার একটা গ্রাফ হয়, কখনো সেটা উপরে ওঠে, কখনো সেটা নিচে যায়, কখনো আবার একটা একটা নির্দিষ্ট জায়গা দিয়ে ওটা 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 বেসিক্যালি ওই প্রোডাকশন ডিজাইনিংটাকে আমরা নিয়ে যাই। তো একটা মানে আমি কিভাবে কিভাবে কারেক্টলি বোঝাবো যে ফিল্মে একটা ডিজাইনিং এর পার্ট হয়, যেটা আমরা ফিল্মটাকে বিলিভেবল করে তুলি ভিউয়ার্সদের কাছে। যারা মুভিটা দেখছে তাদের যেন কখনো মনে না হয় যে আমরা ফিল্মটা কি সেট লাগানো আছে, আমাদের দেখে মনে হচ্ছে যেন একটা নকল জায়গায় আমরা এই শুটিংটা করছি। সেটা আমরা প্রোডাকশন ডিজাইনার আসার পরে সেটটা সেট বলে বোঝা যায় না, সেটটা এত ন্যাচারাল হয়ে যায় যাতে ভিউয়ার্স বুঝতেই পারে না যে আমরা অরিজিনাল লোকেশনে আছি, না আমরা কোনো মানে আমরা যে জিনিসটা দেখছি সেটাই আসল, না সেটা নকল, সেটা কেউ ধরতে পারে না। সেটা হচ্ছে আমাদের কাজ, এক্স্যাক্টলি ডিজাইন করা। আর এক্স্যাক্টলি ওই কালারের একটা ওয়ার্মথ আছে, কালারের একটা ট্রিটমেন্ট আছে, একটা টেক্সচার আছে পুরো ফিল্মের, সেই টেক্সচারটাকে আমরা মেনটেন করি উইথ কস্টিউম ডিজাইনার অ্যান্ড উইথ ডিওপি মানে ক্যামেরাম্যান। তো এটা একটা লং প্রসেস, লেন্দি প্রসেস। তো একটা ফিল্ম যখন লেখা হয়, আজকে তারিখে প্রোডাকশন ডিজাইনাররা সবার আগে ডিরেক্টরের কাছ থেকে কল আসে, ডিরেক্টরের কাছ থেকে। আর এটা একটা টাইমে হলিউডে হতো, এখন ইন্ডিয়াতে শুরু হয়ে গেছে। এটা খুব ইন লাইন বলি, মানে সিনেমার পুরো ওয়ার্ল্ড বিল্ডিংটা আপনারা করছেন। সিনেমার পুরো ওয়ার্ল্ড বিল্ডিং আমরা করি, শুধুমাত্র ওয়ার্ল্ড বিল্ডিং নয়, ওটাকে যে ওটার যে কনস্ট্রাকশনের পার্টটা থাকে সেটাও আমাদের বিল্ড করতে হয়। শুধুমাত্র যে আমরা ডিজাইনিং এর পার্টটা করি তাই নয়, আমার সঙ্গে একটা বিশাল বড় টিম কাজ করে, যার মধ্যে আমার আর্ট ডাইরেক্টর থাকে, যার মধ্যে আমার সমস্ত অ্যাসিস্ট্যান্ট থাকে, তার মধ্যে বিভিন্ন বিভিন্ন ট্রেন্ড লেবার থাকে, তাদের মধ্যে কেউ কেউ কার্পেন্টার, কেউ মোল্ডার, কেউ যারা টেপিস্ট্রি করে, যারা কাপড় দিয়ে কাজ করে, এরকম বিভিন্ন টাইপের লোক থাকে এই পুরো কাজটা। ওয়ান্ডারফুল। তো একটা একটু শুরুর দিকে যাওয়া যাক। তো যখন আপনি শুরু করছেন রবীন্দ্র ভারতীতে, আপনি চারুকলা এবং চিত্রকলা নিয়ে পড়াশোনা করছেন, তখন আপনি ভেবেছিলেন যে সিনেমায় এসে শিল্প নির্দেশনার কাজ আপনি করবেন, বা মানে এই যে প্রোডাকশন ডিজাইন আপনি করবেন? আমি যে সময় আর্ট কলেজে ছিলাম সেই সময় আর্ট ডাইরেকশনের পুরো ব্যাপারটা খুব মানে খুবই ধুন্দলা ছিল, মানে খুবই কেউই জানতো না। আমরা বেসিক্যালি এটা জানতাম যে এক্সিবিশন করা, আর না হলে কোনো অ্যাড এজেন্সি কিংবা এরকম টাইপের কোনো এজেন্সিতে যোগদান দেওয়া। কস্টিউম ব্যাপারটা আমরা জানতাম, কিন্তু কস্টিউমটা এরকম টাইপের ফিল্ম কস্টিউম ছিল না, বা ওটা ছিল ফ্যাশন, তারপরে এরকম টাইপের ছিল। তো সেরকম ভাবে কোনো আইডিয়াই ছিল না আমার, আর্ট ডাইরেকশন সম্বন্ধে এরকম কোনো আইডিয়া আমার ছিল সত্যিকার। তো এই যে সমীর বাবুর সঙ্গে আপনার আলাপ হয়েছিল কিভাবে, সমীর চন্দ্র? আর প্রসঙ্গক্রমে দর্শকদের বলে রাখি যে এই সমীর বাবু রং দে বসন্তী, দিল সে এবং ওমকারা, এই সমস্ত কালজয়ী সিনেমায় উনি আর্ট ডিরেকশন করেছিলেন। তো এনার সঙ্গে আপনার আলাপ হলো কিভাবে? বেসিক্যালি আমি একটা এক্সিবিশন করার জন্য বম্বেতে গেছিলাম। তো আমার একটা গ্রুপ এক্সিবিশন ছিল যেটা খুব ভালো হয়, আর তার মধ্যে আমার একটা পেন্টিং বিক্রি হয়। তো বেশ একটা বড় অ্যামাউন্ট, আমি যখন আর্ট কলেজ থেকে পাস করছি মানে 99 এর এরকম নভেম্বরের দিক, তো 99-এ একটা বড় অ্যামাউন্ট আমার কাছে আসে। মানে আমার কাছে বড় অ্যামাউন্ট মানে 25,000 টাকায় একটা ছবি বিক্রি হওয়া মানে আমার কাছে একটা বিশাল বড় ব্যাপার। 99 একটা আর্ট কলেজের ছেলে বেরিয়ে 25,000 একটা ছবি বিক্রি করেছে, মানে বিশাল ব্যাপার। তো আমার মনে হলো যে বম্বে হচ্ছে মানে আইডিয়াল জায়গা যেখানে থেকে কাজ করা উচিত। আমি শুনেছিলাম বম্বে প্রচন্ড প্রফেশনাল জায়গা, প্রচন্ড মানে খুব ভালো একটা, মানে কেউ যদি বম্বেতে টিকে থাকতে পারে তার প্রচুর মানে পয়সা আসে, আর্ন করে, কাজ খুব আসে। তো আমি দেখলাম আমার জন্য এটা সাকসেসফুল হলো। তো আমার আঙ্কেল থাকতেন কুলাবাতে, তো আমি কাউকে বললাম যে আমি আর অনেক লিগেল অফিসার ছিলেন, ওনার বিশাল বড় বাড়ি, আমার প্রবলেম হয়নি, তো আমার এখানে একটা ছোট স্টুডিও করে আমি আমার কাজ শুরু করি। তো কয়েকদিন পরে আমি ঠিক করেছিলাম যে আমরা একটা এক্সিবিশন করবো, যেটা সোলো এক্সিবিশন হবে। তো সেই অনুযায়ী আমি একটা নেহরু সেন্টার বলে একটা এক্সিবিশন হল আছে, যেখানে আমি আমার একটা সোলো এক্সিবিশন করি প্রায় 6-7 মাস পরে। তো 6-7 মাস পরে আমি যেই টাকাটা আর্ন করেছিলাম সেখান থেকে অবভিয়াসলি রং ফং এর প্রচুর পয়সা থাকে, ক্যানভাসের প্রচুর দাম থাকে। তো মোটামুটি কলকাতা থেকে যা পয়সা নিয়ে আমি গেছিলাম, প্লাস যে টাকাটা আমি আর্ন করেছিলাম, সেই টাকাগুলো সবই আমি ওখানে লাগিয়ে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম যে হয়তো একটা মানে খুব ভালো একটা এক্সিবিশন হবে।
কিন্তু আমি তখন বুঝতে পারলাম যে বম্বেতে যখন আমি এক্সিবিশনটা করলাম তখন এটা খুব বাজেভাবে ফ্লপ হয়। তার কারণ হয়তো আমি লোকেদের কাছে যেতে পারিনি, আমি লোকেদের বলতে পারিনি যে হয়তো এই এক্সিবিশনটা দেখতে আসো। তার কারণ নেহেরু সেন্টারটা একটু একটু মানে দূরে আউটস্কার্টসে মেন সিটি থেকে। তো হয়তো সেই জন্য আমি হয়তো কারেক্টলি সাকসেসফুল হতে পারিনি। তো তখন আমি ঠিক করেছিলাম যে হয়তো আমি কলকাতায় ফিরে আসবো, কিন্তু কারণ বম্বেতে তো মানে আমার কাছে টাকা পয়সা সব শেষ হয়ে গেছে, কি করবো জানি না। সেই সময় আমার কাকু বললেন যে আমার এক জানাশোনা ভদ্রলোক আছেন, উনি মানে তার সঙ্গে তুই আবার কথাবার্তা বল, উনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিছু মানে উনি কিছু জানেন, কিছু লোকজন জানাশোনা আছে যেখানে আর্টের কাজ হয়। তা আমি একটু অবাক হইলাম যে আর্ট ডাইরেকশন মানে মানে ফিল্মে আর্টের কাজ হয়, এটা একটু আমার কাছে একটু অবাক ছিল। তো তারপরে ভদ্রলোকের সঙ্গে কথাবার্তা হলো, উনি বললেন যে এরকম আমি তো জানি না এক্স্যাক্টলি কি কাজ, তবে আমার একজন ডিরেক্টর জানাশোনা আছে, তুমি তার সঙ্গে যোগাযোগ করো, আমি তো ওনার কাছে নিয়ে যাচ্ছি, তুমি দেখো কথাবার্তা বলে কি হয়। তো আমি যেদিন গেলাম ডিরেক্টরের কাছে, উনি পালিহিলে থাকেন, তো পালিহিলে সেই ডিরেক্টরের সঙ্গে কথাবার্তা হলো। তো উনি উনি ওই দিনই বললো না যে আমি শুটে যাচ্ছি খুব তাড়াতাড়ি, আমার এই সিকোয়েন্সটা বানানো খুব দরকার, তোমাকে কিছু বেসিক্যালি আমাকে স্টোরি কে ড্রয়িং করে দিতে হবে, আমি একটা তোমাকে স্টোরি বলবো, সেটাকে তোমাকে ক্যামেরার ফ্রেম অনুযায়ী তোমাকে বানিয়ে দিতে হবে। তা আমি ব্যাপারটা বুঝলাম যে এটা তো কমিক স্ট্রিপের কথা, আমি ওনাকে বললাম যে কমিক স্ট্রিপ বলছে না, কমিক স্ট্রিপের থেকে এটা একটু আলাদা, এটাকে বলে স্টোরি বোর্ড। তো সেই সময় আমি বলে রাখি স্টোরি বোর্ডটা ইন্ডিয়াতে সেরকম ভাবে আসেনি, স্টোরি বোর্ডটা আমাদের কাছে তখন মানে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির কাছেও খুব নতুন। উনি যেহেতু বিদেশে যান, জানাশোনা মানে জানেন, অনেক কিছু জানতেন ডিরেক্টর, সেই জন্য উনি বললেন যে আমার এরকম ভাবে আমাকে কাজটা করলে সুবিধা হবে। তো আমি এরকম মানে প্রথম দিনে আমি এটা ওনাকে সিকোয়েন্স আমি করে দিলাম। তো পরবর্তীকালে উনি মানে যেদিন শেষ হলো সেই দিন আমি ওনাকে আমাকে একটা টাকা দিলাম, টাকার অঙ্কটা বেশ ভালো। আমি বললাম বাহ, মানে প্রথম দিন কাজ করে এটা দারুণ দারুণ টাকা। আর 7 ডেজে আমাকে ওই কাজটা শেষ করতে হবে। তো 7 ডেজ মানে এভরি ডে আমি শেষ করছি, আর 7 ডেজে আমাকে আমার কাছে ওই টাকাটা আসছে, এটা হিউজ অ্যামাউন্ট। তো আমি বললাম বাহ, এটা তো দারুণ ব্যাপার। তো যাই হোক, লাস্টের দিন একজন ভদ্রলোক আমার সাথে দেখা করলেন, মানে আমার দেখে মনে হলো যে মানে ডিরেক্টরের সঙ্গে মানে এমন ভাবে কথাবার্তা বলছেন, তাই বোঝা গেল যে ওই ভদ্রলোক খুব নাম করা কেউ হবে। আর ডিরেক্টর খুব মানে ওনাকে দাদা দাদা বলছে, মানে খুব আর কি ক্লোজ মনে হলো। তো যখন উনি যাচ্ছিলেন, যাওয়ার আগে একবার আমার কাজের দিকে উঁকি মারলেন, উঁকি মেরে দাঁড়ালেন, বললো বাহ আপনার কাম তো বহুত আচ্ছা, আপ क्या বেঙ্গলি हो क्या? হ্যাঁ আমি বাঙালি। আমি যখন হিন্দিও কারেক্ট বলতে পারি, আমি বাঙালি। বললো তো বাঙালি কোথা থেকে পাস করে? আমি বললাম যে এরকম আমি আর্ট কলেজ থেকে পাস করা, রবীন্দ্রনাথ থেকে। বলে এটা কি, এটা মানে এটা কি প্রস্টিটিউট গিরি কি হচ্ছে, মানে উনি এরকম টাইপের কথাবার্তা খুব স্ট্রেট ফরওয়ার্ড, যে এটা কি কি এটা কি বেশ্যাগিরি চলছে, এরকম উনি আমার একটা কথা বলে। আমি দেখলাম যে একটা নতুন লোক যে একটা আর্ট কলেজের ছেলেকে এরকম একটা বেশ্যা বললো, আমি না মানে আমার কোথাও মাথাটা খারাপ হয়ে গেল যে এরকম টাইপের একটা কথা বলে চলে গেল ভদ্রলোক। তা আমি দেখলাম যে উনি ওয়েট করছেন আমার জন্য, উনি চলে যাননি, উনি ওয়েট করছিলেন। আমি আমার কাজ শেষ হওয়ার পরে উনি আমাকে বললেন যে একটা কার্ড দিলেন আমায়, বললে এটা হচ্ছে আমার কার্ড, আমার নাম হচ্ছে সুমিত চন্দ্র। আর সেই সময় ইন্টারনেট অত ছিল না, আমার কাছে মোবাইলও ছিল না, আমি জানি না ইন্টারনেটে হয়তো সেই সময় এখন যেমন সুমিত চন্দ্র বললে 2 মিনিটে আমি জেনে যাবো কে উনি। তো আমি দেখলাম যে জানি না কে, বললো যে ফিল্মে একটা আর্টের একটা বড় জায়গা আছে, তো যদি তোমার আর্ট করতে ইচ্ছে হয় ফিল্মে, তুমি আমাকে জয়েন করতে পারো, তুমি তো কিছুই জানো না আর্ট মানে আর্ট ডাইরেকশন সম্বন্ধে, আমি তোমাকে শেখাবো, তার জন্য আমি পয়সা নেবো না, আমি তোমাকে পয়সা দেবো। তাহলে বা এরকম মজাদার লোক। তো তার পরবর্তীকালে আমি আমার কাকুর সঙ্গে কনসাল্ট করলাম, ওনাকে কার্ডটা দেখালাম। তো দেখানোর পরে কাকু বললেন যে গোরেগাঁওয়ের মতো একটা জায়গায় ওনার অফিস, আর মানে পালিহিলের মতো জায়গায় যখন উনি ডিরেক্টরের সঙ্গে দেখা করতে যাচ্ছেন, নিশ্চয়ই কোনো বড় লোক হবেন, নাহলে এই জিনিসটা তো হতে পারে না, তুই প্লিজ চল। তো আমি পরের দিনই আমি গেলাম গোরেগাঁওতে দাদার অফিসে। তো অফিসটা দেখে আমার মাথা খারাপ হয়ে গেল যে একজন আর্টিস্টের জন্য যেরকম স্টুডিওর দরকার হয়, ঠিক ওরকম টাইপের ওনার একটা অফিসটা ছিল, স্টুডিও টাইপের। তো আমি দাদার সঙ্গে দেখা করলাম, দাদার সঙ্গে কথাবার্তা হলো, খুব মানে খুব স্ট্রেট ফরওয়ার্ড লোক উনি। তো আমি বেসিক্যালি রবীন্দ্রনাথ থেকে মাস্টার্সে আমি গোল্ড মেডেল পেয়েছিলাম, তো আমি দাদাকে দেখাতে গেছিলাম যে দাদা আমি এরকম গোল্ড মেডেল পেয়েছি। আমি মানে আমার মা বলে দিয়েছিল যে যখন তুই কোনো মানে চাকরি বাকরি করবি কিংবা কোনো কিছু পাবি, তুই এই গোল্ড মেডেলটা দেখাবি, মনে হয়। তো দাদা এমন রেগে টেগে গেল, তো দাদার পেছন দিকে এরকম 4-5টা এরকম মেডেল ছিল। তো দাদা বললো যে এইগুলো যেদিন পাবি সেদিন আমার সঙ্গে কথা বলিস। বুঝতে পারলাম না কি, তো পরবর্তীকালে জানলাম ওগুলো ন্যাশনাল আওয়ার্ড। তো তো সেইভাবে দাদার কাছে, তো দাদা বললো তোর কাজ খুব ভালো, তুই আমার কাছে কাজ শেখ, আর তুই একটা কাজ কর,
যে সিনেমাটা তুই করছিলি সেই সিনেমাটাই তুই মানে কাজ শুরু কর। তুই তো স্টোরি বোর্ডটা বানিয়েছিস আর আমি ওই সিনেমাতে প্রোডাকশন ডিজাইনিং আর্ট ডাইরেকশন করছি। তো ধীরে 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 আমি কি করলাম, তার মিনিয়েচার, তার মধ্যে ঢোকা, এইসব করতে 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 পরবর্তীকালে আমি একটা ওই সিনেমার সঙ্গে আমি জুড়লাম। পরে আমি ওই সিনেমার যখন আমি যে বেসিক্যালি যে ড্রয়িংটা বানিয়েছিলাম সেই ড্রয়িংটা আমার সামনে একটা মানে চোখের সামনে সত্যি হলো। তো সিনেমাটা বেসিক্যালি নাম ছিল আপস, ডিরেক্টরের নাম ছিল রাকেশ ওমপ্রকাশ মেহরা। আর আমি যে সিকোয়েন্সটা ড্রয়িং করছিলাম সেটা একটা গানের সিকোয়েন্স ছিল। গানটার নাম ছিল আজা গুফা ও মেয়া। তো আচ্ছা আচ্ছা। তো উনি তখন দাদা আমাকে বলেছিল যে তুই যখন ডিজাইনটা তুই করেছিস, তোর নিজে ডিজাইন করা, তুই জানিস কিভাবে কাজ করতে হয়, তুই এটা নিচে থেকে দেখ যে কিভাবে তোর ড্রয়িংটা আমরা সত্যি করছি। তো আমি তারপরে তখন ওই সিনেমার সেটে গেলাম, আমার সামনে আমি যে ড্রয়িংটা করেছিলাম আমার সামনে ওই জিনিসটা সত্যি হতে শুরু করলো। তো তারপরে একটা এত বড় সেট তৈরি হলো যেটা দেখে আমি জাস্ট ভাবতে পারিনি যে এরকম কাজ ফিল্ম ইন্ডাস্ট্রিতে মানে বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে হয়। মানে আমি আমার কলেজ লাইফে আমি এত বড় স্কাল্পচার করতে কখনো কাউকে দেখিনি। মানে একটা 25 ফুটের স্কাল্পচার বানানো হলো আমার সামনে, যেটা আমার ড্রয়িং ছিল, সেই ড্রয়িংটা সত্যি হলো আমার সামনে। তো দাদা বললো তুই একটা কাজ কর, তুই তো কখনো শুটিং দেখিসনি, তুই শুটিং এ থাক, দেখ কিভাবে হয়। তো আমি প্রথমবার শুটিং এ আমার সামনে মনোজ বাজপেয়ী জি, অমিতাভ বচ্চন জি, রবিনা ট্যান্ডন জি এদের সামনে থেকে দেখলাম। তো আমার কাছে মনে হলো যে আমি একটা ড্রিম দেখতাম যেটা আমার সামনে সত্যি। তো ওইখান থেকে আমার জার্নি চলা। আপনার ফার্স্ট কাজ অমিতাভ বচ্চনের সঙ্গে? আমার প্রথম কাজটা ছিল আমার অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ, যেটা মানে অমিতাভ বচ্চন এরকম একটা গান, মানে ওরকম একটা সিনেমা। পরবর্তীকালে আমি সিনেমার বেসিক্যালি 75% এসেছিলাম, পরে 25-25% আমি পুরো সিনেমাটা আমি রাকেশ প্রকাশ মেহরার সঙ্গে মানে থেকে কাজটা করেছিলাম দাদার সঙ্গে থেকে। বেসিক্যালি অ্যাসিস্ট্যান্ট না, আমি কাজটা শিখতাম যে কিভাবে কাজ হয়, কারণ আমি তো কিছুই জানি না, আর্ট ডাইরেকশন সম্বন্ধে কিছুই জানতাম না। ক্যামেরার লেন্স কিরকম হয়, ক্যামেরাতে কিভাবে দেখে, বেসিক্যালি আমরা চোখে এক ধরনের দেখি, ক্যামেরাতে এক ধরনের, তো সেইটা জানা। এই করে করে দীর্ঘ 11 বছর কিভাবে আমার কেটে গেল দাদার কাছে। একটা টাইমে আমি অ্যাসিস্ট্যান্ট ছিলাম, তারপরে ধীরে ধীরে দাদার সঙ্গে আমি প্রচুর বড় বড় সিনেমাতে মানে দাদাকে অ্যাসিস্ট করি। তার মধ্যে রং দে বাসন্তী, ওমকারা, গুরু, মানে এই করে আমার জার্নি শুরু। মানে আমি প্রায় দীর্ঘ 11 বছর সমীরদাকে অ্যাসিস্ট করেছিলাম। মানে দাদা মানে আমার কাছে আমার যে আমাদের পুরো টিমটা ছিল, দাদা একটা বিশাল বড় টিম ছিল। তো তাদের কাছে দাদা একটা একটা বড় একটা ছাতা, তার নিচে আমরা এরকম একজন ভদ্রলোক। তো আমরা প্লেন্টি অফ সিনেমা আমি দাদার সঙ্গে করেছিলাম। মানে পরবর্তীকালে দাদা আমাকে আর্ট ডাইরেক্টর করে দেন। আমি একটা সিনেমাতে বেসিক্যালি আর্ট ডাইরেকশন করি, যেটা বিশাল ভদ্রাজের একটা মানে প্রবাদ প্রতিম সিনেমা, সাতখুন মাপ বলে একটা সিনেমা ছিল, যেটা আর্ট ডাইরেক্টর। হ্যাঁ। তো তারপরে পরবর্তীকালে আমি কিরকম হলো, আমি মানে দাদার কাছে কিরকম ছিল, যারা অ্যাসিস্ট্যান্ট ছিল দাদা তাদের এমন ভাবে ট্রিট করতো, মানে আমাদের আর্ট কলেজে থেকে যারা সিনিয়র জুনিয়র একটা ব্যাপার থাকে না, সিনিয়রকে জুনিয়র গাইড করছে, এরকম টাইপের ছিল। তো দাদা একদিন আমাদের একটা মণিরত্নমের প্রজেক্ট চলছে, আমি তখন জাস্ট একটা সিনেমা করে আমি বম্বেতে এসেছি। তো দাদা বললো দেখ আমার একটা ক্লায়েন্ট, আমার একজন ডিরেক্টর আছে, আমার ক্লায়েন্ট আছে, তো যদি মনে হয় মানে তুই অনেক বছর ধরে আমার সঙ্গে কাজ করেছিস, সেই ডিরেক্টরকে যদি তুই জয় না করতে পারিস, যদি তুই জিততে না পারিস ওই ডিরেক্টরের কাজ, তাহলে তুই কলকাতায় থেকে যাস, তোর আসার তোর যোগ্যতা নেই। আমি তো মাথা খারাপ হয়ে গেলাম যে দাদা আমি বুঝলাম না। বললো আমি তোকে বুঝিয়ে বলছি, আমার একজন ডিরেক্টর আছে যার নাম বুদ্ধদেব দাশগুপ্ত, তো আমি চাই যে এই সিনেমাটা তুই কর, আমি ডিজাইনটা আমি করে দেবো, আমি বুঝিয়ে দেবো তোকে, কিন্তু আমার পক্ষে সম্ভব হবে না, কারণ মণিরত্নমের কাজে প্রচুর ব্যস্ত। আমি অলরেডি বুড়োকে বলে দিয়েছি, তুই টেনশন নিস না। তো যথারীতি আমার তো হাত পা কাঁপতে শুরু করলো, কারণ দাদার মুখে আমি বুদ্ধদেব দাশগুপ্ত সম্বন্ধে অনেক রিউমার শুনেছিলাম, যেরকম খাতারনাক লোক, এরকম লোক, প্রচন্ড পারফেকশনিস্ট, এরকম এইসব। তো দাদা আমাকে পাঠালেন ওখানে, অনেক বুঝিয়ে টুঝিয়ে মানে আমাকে উনি একটা ডিজাইন করে দিলেন যে এরকম আমি ভেবেছি, এরকম টাইপের হবে, এরকম হবে। এই প্রথমবার বুদ্ধদাকে আমি মানে মিটিং করতে গেলাম। তো দাদা মানে বুদ্ধদার প্রথম কথাটা এরকম ছিল যে আরে সমীরকে, বাচ্চা একটা ছেলেকে পাঠিয়েছি, তো মানে গাল টিপলে দুধ বেরো। মাথা খারাপ হয়ে গেল, যে এটা কি টাইপের কথাবার্তা। তো উনি ভেবেছিলেন কোনো এজেড লোক আসবে দাদার কাছ থেকে, কোনো সিনিয়র আসবে। আমি তখন অরুণদা বলে একজন ছিলেন দাদা, ওনার অ্যাসোসিয়েট বুদ্ধদা। অরুণদাও খুব নাম করা একজন অ্যাক্টর, মানে আর ওনার বহু বছর ধরে উনি অ্যাসিস্ট করেছেন, অ্যাসোসিয়েট ডিরেক্টর ছিলেন অরুণদা। তো অরুণদার সঙ্গে আমি দু একটা সিনেমা করেছিলাম, বাংলা সিনেমা, যখন দাদাকে আমি অ্যাসিস্ট করতাম। তো অরুণদা বললো সুব্রত খুব ভালো কাজ করে, সুব্রত চলে এসছে, কোনো টেনশন নেই, ও করবে কাজ।
তো আমি সেই সময় পুরুলিয়াতে গেলাম, পুরুলিয়াতে গিয়ে কাজ শুরু করলাম। তো প্রথম সেট যখন আমি ডেলিভারি দিলাম, বুদ্ধদা আমাকে বলেননি, উনি দাদাকে এসএমএস করেছেন যে তুই খুব ভালো একটা ছেলেকে পাঠিয়েছিস, খুব ভালো কাজ কর। তো দাদা বললো না, তুই বুড়োকে জয় করে ফেলেছিস। তো এই এই সিনেমাটার নাম ছিল জানালা। তো আপনি যদি আমার আইএমডিবি দেখেন, তো আমি যখন দাদার সঙ্গে যখন সাতক্ষুন মাপ করছি, দিল্লি 6 করার পরে আমার কাছে এই সিনেমাটা এসেছিল। তারপরে সাতক্ষুন মাপে এই সিনেমাটা বুদ্ধদেব দাশগুপ্ত সিনেমাটা করার পরে দাদা আমাকে বললো যে তুই এবার আর্ট ডাইরেক্টর হওয়ার যোগ্যতা এসছে তোর, তুই বুদ্ধদাকে জিতে এসছিস, তুই বিশাল ভরদ্বাজের এই সাতক্ষুন মাপে তুই অ্যাজ আর্ট ডাইরেক্টর কাজ করবি। তো এরকম একটা টাইমে মিডিল অফ দ্য মুভিতে দাদা একদিন আমাকে, দাদার অন্যরকম টাইপের ছিল, মানে দাদা সমীর দা ছিল যে আপনার সঙ্গে যদি খুব মানে খুব যদি রেগে যায় তাহলেও মারবে, আবার খুশি হয়ে গেলেও মারবে। তো মানে খুব ডেঞ্জারাস টাইপের আর অদ্ভুত টাইপের লোক। তো দেখি পেছন দিক থেকে এরকম ঘুম ঘুম করে পেছন দিক থেকে বললাম যে দাদা কি হয়েছে, প্রবলেম হয়ে গেছে? বলছে না না, তুই জানিস তুই কি করেছিস? বললাম না, জানি না কি হয়েছে। বলছে দিল্লি 6 এর জন্য আমার নাম ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য গেছে, আর বুদ্ধদার যে তুই জানালা করেছিস তার জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য গেছে। তাহলে বুদ্ধদার কাজ তো আপনার কাজ, আপনি তো প্রোডাকশন ডিজাইনার। বলো না না, আমি তো ছিলামই না, আমি বুদ্ধদাকে বলেছি যে তুমি সুব্রতকে প্রোডাকশন ডিজাইনার বানিয়ে দাও। আমি তো অবাক। এরকম ছিল সমীর দা, মানে উনি মানে উনি একবারের জন্য ভাবেননি যে সুব্রতকে, তো আমার সিনেমাটা তো আমার ছিল, আমি সুব্রতকে পাঠিয়েছিলাম অ্যাসিস্ট্যান্ট। কিন্তু দাদার মনে হলো যে আমি তো সিনেমাটা করিনি, পুরোটা সামলেছে সুব্রত। তো সুব্রত আমাকে বলেনি তুই উনি যে ওই সিনেমাটাতে তুই প্রোডাকশন ডিজাইনার। তো তার যাই হোক, দাদা ওই সিনেমার দিল্লি 6 এর জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন। আমি দিল্লি 6 এ দাদাকে অ্যাসিস্ট করেছিলাম। কিন্তু বুদ্ধদার সঙ্গে আমার একটা মানে দুর্দান্ত রিলেশন হয়। আর সবার আগে আমার বুদ্ধদেব দাশগুপ্ত দিয়ে আমার মানে পথ চলা শুরু। মানে আমি ওই সিনেমাতে প্রথম ইন্ডিপেন্ডেন্ট কাজ করেছিলাম, জানালা সিনেমার নাম ছিল, দ্য উইন্ডো। মানে এরকম আর কি জানি। বাহ, ওয়ান্ডারফুল। মানে এটা অনেককে ইন্সপায়ার করবে। আমি খুব একটা, মানে আমি অ্যাকচুয়ালি শহরের লোক নই। আমার বাড়ি হচ্ছে ঝাড়গ্রাম, মিদনাপুর ডিস্ট্রিক্টে একটা সুন্দর, মানে এখন তো নিজেই একটা ডিস্ট্রিক্ট হয়ে গেছে, মানে এখন ঝাড়গ্রাম অন্যরকম হয়ে গেছে। কিন্তু আমি যখন ঝাড়গ্রামে ছিলাম তখন একটা অন্যরকম টাইপের পরিবেশ ছিল। এখনো শাল জঙ্গল আছে প্রচুর, কিন্তু একটা খুব সুন্দর জঙ্গল ঘেরা একটা খুব সুন্দর একটা জায়গা। তো আমার মনে হয় ওই যে ঝাড়গ্রাম শহরের যে একটা সততার ব্যাপার আছে, একটা মানে একটা স্বচ্ছ ব্যাপার আছে, সেইটা আমরা আমার কাজের মধ্যে কিংবা আমার টিমের কাজের মধ্যে দিয়ে আমি নিয়ে আসার খুব চেষ্টা করি। ওই সততাটা রাখার কাজের মধ্যে থাকাটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়। মানে আমি যখন কোনো কাজ করছি, ওই মাটির টানটা থাকাটা খুব জরুরি আমার মনে হয়। আমাকে আমাদের পডকাস্টের একজন অতিথি বলেছিলেন, আমাকে ওনাকে আমি দিদি বলি, উনি আমাকে বলেছিলেন সবসময় কাজের মধ্যে থাকবে, কাজটা বিশাল অক্সিজেনের কাজ করে। তো সেইটা আমিও বিলিভ করি। তো যাই হোক, যখন মানে রং দে বসন্তীর মতন একটা প্রজেক্টের সঙ্গে যুক্ত হয়েছিলেন, আচ্ছা যদিও অনেকের ধারণা যে রাকেশ ওম প্রকাশ মেহরার ফার্স্ট সিনেমা হচ্ছে রং দে বসন্তী, কিন্তু আপনার কাছে শুনলাম যে না না না, রাকেশ ওম প্রকাশ মেহরার প্রথম সিনেমা হচ্ছে আক্স। তার কারণ হচ্ছে উনি অ্যাকচুয়ালি ওনার একটা নিজস্ব অ্যাড ফিল্মের একটা বিশাল বড় কোম্পানি ছিল। উনি অ্যাকচুয়ালি অ্যাড ফিল্ম ডিরেক্টর। তো ওনার একটা বিশাল বড় কোম্পানি ছিল, সেই কোম্পানি উনি যখন ছিলেন তখন সমীরদাও ওনার কোম্পানিতে অ্যাজ আ আর্ট ডাইরেক্টর, যে মানে অ্যাডের যে আর্ট ডিরেকশনের কাজ থাকে সেগুলো দাদা করতেন। তো সেই জন্য রাকেশ ওম প্রকাশ মেহরার সঙ্গে দাদা খুব ভালো রিলেশন ছিল। তো পরবর্তীকালে উনি যখন আক্স বানান তখন দাদাকেই উনি অ্যাপয়েন্ট করেন অ্যাজ আ প্রোডাকশন। তারপরে উনি আক্সের পরে উনি রং দে বসন্তী বানিয়েছেন, তারপরে আক্স দিল্লি 6 বানিয়েছেন। তো দাদা লাস্টে ভাগ মিল্কা ভাত যখন আমরা করছিলাম, 90% যখন আমাদের কাজ প্রি প্রোডাকশনের কাজ শেষ হয়ে গেছে, সেই সময় দাদা হঠাৎ করে হার্ট অ্যাটাকে দাদা মানে মারা যায়। তো আনফরচুনেটলি আমরা ওই প্রজেক্টটা করতে পারি। আচ্ছা, রং দে বসন্তী যখন আপনি করছেন, কারণ সিনেমাটা আজকের দিনেও খুবই মানে ইম্প্যাক্টফুল, এবং হ্যাঁ, এবং সেকেন্ডলি হচ্ছে যে অনেকে এখনো ধুরন্ধরের সঙ্গে তুলনা করছে, যে ধুরন্ধর দেখার আগে আমরা রং দে বসন্তী দেখেছি, এন্ড কম্প্যারিজন আসছে, এবং অনেকেই বলছে হয়তো আজকের দিনে এরকম সিনেমা বানানো আর পসিবল নয়। তো যখন আপনি এটার জন্য প্রোডাকশন ডিজাইন করছিলেন, মানে
তখন মনে হয়েছিল যে এটা এরকম একদিন গিয়ে এরকম একটা কালজয়ী সিনেমা হয়ে থাকবে বা চিরকালের মতন একখানা অমর সিনেমা হয়ে থাকবে রঙ্গ বসন্তী? সিনেমাটা যখন মানে আমি যদি সত্যি কথা বলি, এটা যদি সত্যি ভাবে বলি, আমি যখন স্ক্রিপ্টটা আমাদের কাছে আসে, ওই স্ক্রিপ্টটা আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারিনি। মানে আচ্ছা। এত লম্বা স্ক্রিপ্ট ছিল আর এত ব্যাক এন্ড ফোর্থ ছিল। তো আমরা বেসিক্যালি ব্যাপারটা আমাদের পক্ষে বোধগম্য হয়নি। মানে দাদার একটা টেন্ডেন্সি ছিল, স্ক্রিপ্ট আসার পরে দাদা নিজে পড়তেন, পড়ার পরে উনি আমাদের দিয়ে দিতেন যারা এই সিনেমাতে কাজ করবে। এবারে আমরা সিনেমাটা পড়ার পরে দাদা সবার সঙ্গে বসে একটা ভিউ নিত সবার, পরে উনি ওনার ভিউটা দিতেন যে আমি এরকম ভাবছি, তোরাও যেটা ভেবেছিস সেটাও ভালো, কিন্তু এরকম ভাবেও করা যায়। মানে এরকম একটা হেলদি একটা মিটিং হতো আমাদের। তো তাতে করে যখন আমরা আমাদের কাছে যারা আমরা কাজটা করেছিলাম, আমাদের কাছে যখন স্ক্রিপ্টটা আসে, বেসিক্যালি আমাদের মাথার উপর দিয়ে গেছিল। মানে এত ব্যাক এন্ড ফোর্থ, এত কখনো পাস্ট যাচ্ছে, কখনো ফিউচারে আসছে, কখনো প্রেজেন্টে আছি আমরা, মানে খুব প্রবলেমেটিক ছিল। তখন দাদা বললো সেম প্রবলেমে আমিও ফেস করেছি। তো আমি রাকেশকে ফোন করেছিলাম। तो राकेश बोल लो दादा एक्चुअली मेरा गलती ये हो गया कि आपको मैं स्क्रिप्ट देना ही नहीं चाहिए था, मुझे आपको और आपके पूरे टीम को स्क्रिप्ट एक्चुअली बोलना है, मुझे आपको रीड करना है, जब तक मैं नरेशन नहीं दूंगा आपको नहीं समझ में आएगा ये। তো আমাদের একটা দীর্ঘ পাঁচ ঘন্টার একটা ন্যারেশন ছিল। তাতে আমির খান থেকে শুরু করে যত যারা যারা অ্যাক্টিং করেছিল, মাধবন থেকে শুরু করে সবাই ওই মিটিংটা, মানে সবাই ওই ন্যারেশনটাতে আমরা সবাই ছিলাম। তাদের ডিওপি ছিল বিনোদ প্রধান, দাদা, আমরা সারা সবাই, তারপরে এনার রাকেশ ওমপ্রকাশ মেহরার অ্যাসিস্ট্যান্ট, তারা অদ্ভুত টাইপের একটা ন্যারেশন হয়। তো এই ন্যারেশনে আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছিল যে ডিরেক্টর এরকম দেখতে চাইছে সিনেমাটা। তো ওনার কাছে প্রচন্ড ক্লিয়ার ছিল। তো তারপরে যখন ডিরেক্টরের কাছে একটা একটা ভিশন খুব ক্লিয়ার থাকে না, তখন কাজ করতে খুব সুবিধা হয়। তো তখন দাদা আমরা যখন প্রোডাকশন ডিজাইনিং করা শুরু করলাম, তো আর রাকেশ ওমপ্রকাশ মেহরার এই কথাটা ছিল যে আমরা প্রচন্ড রিয়েলিস্টিক মুভি করবো দাদা, আমরা যে সেটটা বানাবো সেটা যেন দেখে না বোঝা যায় যে সেট, আমরা যেরকম টাইপের কাজ করতে চলেছি সেটা যেন দেখে না বোঝা যায় যে আমাদের যেন ভিউয়ার্স যেন দেখে মনে হয় যেন ভিউয়ার্সরা মানে মানে এই সিনেমাটার মধ্যে দিয়ে চলছে, মানে কখনো যেন মনে না হয় যে সিনেমা থেকে আমি আলাদা, মনে হয় যেন এটা আমারই সিনেমা, মানে আমারই স্টোরি চলছে। তো আমাদের প্রোডাকশন ডিজাইনিং মানে দাদা পুরো এক্স্যাক্টলি ওরকম টাইপের ডিজাইন করেছিলেন পুরো সিনেমাটাতে। আচ্ছা, রঙ্গ বসন্তীতে সেট কোনটা ছিল, মানে যেখানে ওরা হ্যাংআউট করতো সেটাই কি? এক্স্যাক্টলি এটাই হচ্ছে প্রোডাকশন ডিজাইনার। আপনি এই কথাটা যে কোশ্চেনটা করে দিলেন না, এটাই আপনি যে প্রথম আমাকে প্রশ্নটা করেছিলেন প্রোডাকশন ডিজাইনারের কাজটা কি, এটাই হচ্ছে আমাদের কাজ, যাতে যে ভিউয়ার্স যে কাজ যেটা দেখবে সিনেমায়, যাতে দেখে না বুঝতে পারে যে আমরা কি করেছি। যদি ধরা পড়ে যায় তাহলে কিন্তু সিনেমাটাই রিয়েল লোকেশনে হয়েছে মনে আমি হয়েছিল। আপনাকে যদি বলি ওর মধ্যে 75% সেট ছিল, আপনি বললে বিশ্বাসই করতে পারবেন। কোন কোন জায়গা আই উড লাইক দেখুন, যেটা যেটা আমাদের যেটা বেসিক্যালি শু মানে হচ্ছে যে ওই ব্রিটিশার যিনি এসেছিলেন, যে তার যে হোস্টেল, ওই হোস্টেলটা পুরো সেট বানানো। তারপরে ইন্ডিয়ান হ্যাবিটেট সেন্টার, ওটা পুরো ফিল্ম সিটিতে সেট বানানো। ঠিক আছে, লাস্টের ক্লাইম্যাক্স এর কথা মনে রাখুন, যেখানে ওদের মানে যেখানে ওরা বেসিক্যালি অল ইন্ডিয়া রেডিও থেকে ওরা ইয়ে করছে, পুরো এন্টায়ার বিল্ডিংটা সেট বানানো। ঠিক আছে, তো বিগ ক্লিন যেখানে ওদের অ্যাক্টিং হচ্ছে, অ্যাক্টিং ওরা করছে, ওটা আমরা করেছিলাম এতে গিয়ে পাঞ্জাবে গিয়ে, কিন্তু আমাদের 90% সেট ক্রিয়েট করেছিলাম আমরা অ্যাজ পার আমরা কিভাবে চাই। তারপরে চাঁদনি চক, যেখানে বেসিক্যালি ক্যারেক্টার নাম আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি, মানে চাঁদনি চকে যেখানে ও থাকে, ওর যে পুরো বাড়িটা প্লাস গলিটা প্লাস দিল্লির যে গলিটা, ওরা ফিল্ম সিটিতে সেট লাগানো, প্লাস ফিল্ম সিটিতে যে ধাবাটা যেটা ছিল, প্লাস গুরুদুয়ারা, ধাবার সঙ্গে লাগানো গুরুদুয়ারা যেটা পাঞ্জাব, ওটা আমাদের ফিল্ম সিটিতে সুনীল ময়দান বলে একটা ময়দান আছে যেখানে আমাদের সেট লাগানো হয়েছিল। তো এরকম প্রায় 75% আমাদের সেটে বানানো, বম্বেতে বানানো হয়েছিল, যেটা মানে আপনি যখন ধরতে পারছেন না, ভিউয়ার্সরা ধরতে পারেনি, তার মানে ছবিটা সাকসেসফুল ছিল। এন্ড মানে আমি ওই জায়গাটার কথা বলছি যেখানটা ওরা নরমালি হ্যাং আউট করতে, একটা ওই তালাব মতন ছিল যেখানে ঝাঁপ মারতো ওরা উপর থেকে। ওইটা কিছুটা এরিয়া আমাদের সেটে বানানো, আর কিছুটা এরিয়া নাহারগড় ফোর্টে করা। তো নাহারগড় ফোর্টে কিছুটা এরিয়া করা ছিল, আর কিছুটা এরিয়া আমরা সেটে বানিয়েছিলাম। তো দুটোকে কম্বাইন আমরা করেছিলাম একসাথে।
তো এমন ভাবে কাট হয়েছিল যাতে দেখে বোঝা যায় না কি কোনটা সেট আর কোনটা অ্যাকচুয়াল, মানে এরকম। ওটা ওটা মেকারের উপরে অনেকটা নির্ভর করে, আর যে পিডি থাকে, যে প্রোডাকশন ডিজাইনার থাকে, তো দুজনের যে কোলাবোরেশন হয় না, আর অবভিয়াসলি ডিওপি, তার উপরে অনেকটা নির্ভর করে যে মানে সেটটাকে কতটা রিয়েলিস্টিক জোনে নিয়ে যাওয়া। আচ্ছা, is there any thin line between art direction আর production design? বেসিক্যালি প্রোডাকশন ডিজাইনারের সাথে আর্ট ডাইরেক্টর থাকে। তো কি হয়, প্রোডাকশন আসে সবার আগে আমাদের এখানে আসে হচ্ছে প্রোডাকশন ডিজাইনার, মানে আমাদের ডিরেক্টর সবার আগে ডাকে প্রোডাকশন ডিজাইনার। তো কি হয়, প্রোডাকশন ডিজাইনার আর ডিরেক্টর আর ডিওপি আর কস্টিউম ডিজাইনার মিলে একটা লুক ডিসাইড করে। সেই সময় কিন্তু আর্ট ডাইরেক্টর আমার সঙ্গে থাকে না, ঠিক আছে? তো এইবারে যখন ওই সিনেমাটা আমরা ডিজাইন করতে শুরু করি, তার পরবর্তীকালে আর্ট ডাইরেক্টর আসে। তো ওরা মানে আর্ট ডাইরেক্টরের কাজ হচ্ছে বেসিক্যালি পার্টিকুলার যে জোন গুলো আছে, সেই জোন গুলো ওরা সেটটাকে কনস্ট্রাকশন করে আমার আর আমার যে পার্টনার আছে অমিতের তত্ত্বাবধানে। আর তারা এবার পুরো সিনেমাতেই আমাদের সঙ্গে কাঁধের সঙ্গে কাঁধ মিলিয়ে চলছে, কিন্তু ওরা স্পেসিফিক কিছু জিনিসকে ওরাকে এক্সপ্লোর করতে হয়। পুরো ব্যাপারটাতে ওদের নজরদারি দিতে হয় না, সেটা যারা পিডি থাকে, যে প্রোডাকশন ডিজাইনার যারা থাকে, তারা এটাকে দেখে যে পুরো লুকটাকে কিভাবে করতে হবে, পুরো পুরো একটা যে মালা আমরা বাঁধছি সেটাকে কিভাবে পুরো ফুলফিল করবো আমরা, সেটা আমাদের পুরোটা দেখি আমরা এরকম। এটা এটা আলাদা, মানে প্রোডাকশন ডিজাইনারের আন্ডারে আর্ট ডাইরেক্টর থাকে। আর্ট ডাইরেক্টরের কাজ হচ্ছে স্পেসিফিক কিছু যে মেন যে প্রোডাকশন মানে আর্ট ডাইরেক্টরের যে সেট কনস্ট্রাকশন যেগুলো থাকে, প্লাস প্রপস যেগুলো করা থাকে, সেগুলো আমাদের নজরের সামনে দিয়ে ওরা ওটাকে বানায় এরকম। মানে ধরুন আর্টিস্ট যারা, তারা অনেকে মানে আছেন না যারা ক্রাফট বেস, তারা অনেক রকমের মানে তারা নিজেদের রোল প্রিপেয়ার করার জন্য অনেক রকমের মেথড নেন। যেরকম অনেকে হয় রোলের জন্য 1 মাস নিজেকে গৃহবন্দী করে রাখেন, অন্য জায়গায় যান না, নিজের ফুড হ্যাবিট পর্যন্ত চেঞ্জ করেন। তো প্রোডাকশন ডিজাইনের সঙ্গে আর্টিস্টের এই যে ক্রাফট, এটা কতখানি কানেক্টেড? অনেকটা। তার কারণ হচ্ছে আজকের তারিখে আমরা সেট, আমি ডাঙ্কির কথা বলছি, ডাঙ্কি যখন আমরা সেট বানিয়েছিলাম, তো রাজকুমার ইরানি সবসময় সেটের মধ্যে একটাতে নিয়ে আসতো, তার মধ্যে মানে কিং খানও আসতো, শাহরুখ খানও আসতেন, প্লাস ভিকি কৌশল, প্লাস যারা যারা অ্যাক্টর ছিলেন। তো কি হয়, ওই সেটের মধ্যে এসে ওরা বসে থাকতো, তার মধ্যে চাম নিত, সেটটাকে নিজেদের মানে মনের মতো করে নিত। তাহলে সেই জন্য আপনি যখন ডাঙ্কি যে সেট গুলো দেখেছেন, সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা ফিল্ম সিটিতে বানিয়েছিলাম। ফিল্ম সিটিতে সেট ছিল পুরো পাঞ্জাবের, যে আমরা ভিলেজটা বানিয়েছিলাম, ওটা আমরা ফিল্ম সিটিতে বানিয়েছিলাম। তো ওই যে একটা সেটের মধ্যে ঢোকার একটা ব্যাপার না, সেটা আপনি যতক্ষণ না সেটে টাইম না দেবেন, ততক্ষণ পর্যন্ত আপনার পক্ষে, মানে অ্যাক্টরদের পক্ষে ওটার মধ্যে ডাইলুট করাটা খুব মানে প্রবলেমেটিক হয়। তো ডিরেক্টর চায়, কিংবা অ্যাক্টররাও চায় একটু টাইম দেওয়া সেটের মধ্যে, সেটটাকে বোঝা। ধরুন আপনি একটা নতুন ঘরে এসেছেন, সেই ঘরটাকে আপনার একটু টাইম লাগবে না বুঝতে। একটা নতুন ঘর থেকে আপনি নতুন ঘরে এসেছেন, আপনার টাইম লাগবে। এক্স্যাক্টলি সেরকম টাইপেরই হয়, আমরা যখন সেটটা বানাই, যে কোনো অ্যাক্টররা এসে সেটের মধ্যে একটু টাইম স্পেন্ড করে। টাইম স্পেন্ড করার মানে হচ্ছে, তার কারণ হচ্ছে ওরা যে মানে ওই পুরো যে সেটটা আছে ওটার একটা অংশ, সেইটাকে ভাবা কিংবা সেটার সঙ্গে মেলা একটা খুব ইম্পর্টেন্ট রোল অ্যাক্টরদের। তো সেটা ওনারা সবসময়ই করেন সেটের মধ্যে, যেটা সঞ্জয় লীলা বানসালি সব থেকে বেশি হয়। সঞ্জয় লীলা বানসালির সঙ্গে উনি সবসময়, মানে আমাদের এই লাভ এন্ড ওয়ার সেটের জন্য ওনার লোকে ওনার সেট দেখতে যান, বেসিক্যালি সিনেমার মধ্যে গল্পের সঙ্গে সেট। ওনার সঙ্গে আমি এটা নিয়ে চতুর্থ প্রজেক্ট করছি, অ্যামেজিং, মানে অ্যামেজিং ডিরেক্টর লাভ এন্ড ওয়ার। তো ওনার সঙ্গে কাজ করার একটা আলাদা মজা, এরকম ভিজুয়াল ডিরেক্টর মানে ভাবা যায় না, মানে অ্যাজ আ আর্টিস্ট আমি বলবো। আচ্ছা, মানে একটা আবদার করতে পারি, মানে সেটা হচ্ছে লাভ এন্ড ওয়ার সম্পর্কে যদি কিছু বলেন। মানে লাভ এন্ড ওয়ার সম্বন্ধে না আমি সেরকম কিছু বলতে পারবো না, তার কারণ আমাদের সঙ্গে না একটা মানে ফিল্মেরই ওদের প্রোডাকশন হাউসের সঙ্গে একটা খুব চুক্তি থাকে। তো সেইটাতে আমি আমার পক্ষে, মানে অ্যাজ আ আমরা তো সবাই ওইটার সঙ্গে জুড়ে কাজ করছি। হাউ ইজ ইওর এক্সপেরিয়েন্স, সেটা তো শেয়ার করতে পারেন। এক্সপেরিয়েন্স তো অসাধারণ, মানে সঞ্জয় লীলা বানসালি এরকম একটা ভিজুয়াল ডিরেক্টর, ওনার সঙ্গে কাজ করার একটা এক্সপিরিয়েন্সই আলাদা। মানে একটা অন্যরকম একটা মজাদার লোক, একটা মানে আপনার মনে হবে যেন আপনি একজন গ্রেট আর্টিস্টের সঙ্গে কাজ করছেন। তো
মানে কি বলবো, মানে একজন আর্টিস্ট যেটা চায়, যেমন আমরা নিজেরা ইয়ার কলেজ থেকে এসেছি, একটা আর্টিস্ট যেটা চায় সেটা ওনার সঙ্গে কাজ করে সাকসেসফুলি করা যায় বেশি। আমি সেটা বলতে পারি। সবগুলো সিনেমায়, আমি এরকম বলবো না যে লাভ এন্ড ওয়ার, সবগুলো সিনেমায়। আমরা যখন প্রথম পদ্মাবতী আমাদের উনি ডাকেন, মানে আমরা তার আগে হায়দার করে ফেলেছি, আমরা অনেক বড় বড় সিনেমা করেছি, আমরা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে গেছিলাম তার আগে। কিন্তু উনি প্রথম ডিরেক্টর যার কাছে ন্যাশনাল অ্যাওয়ার্ডটাও কোনো মাইনে রাখেন। উনি আমাদের বলেছিলেন, আমি তোমাকে তোমাদের একটা গানের সেট দেব, সেটা তোমরা ড্রয়িং করে নিয়ে আসো। আমার যদি মনে হয় ড্রয়িংটা আমার পছন্দের, তাহলে তো আমি সেদিনই এগ্রিমেন্ট বানাবো, আর তোমরা আমার সঙ্গে কাজ করছো। এটা আমরা এতটা চ্যালেঞ্জের সঙ্গে নিয়েছিলাম, কারণ আমাদের সঙ্গে সমস্ত টিম আর্টিস্টিক টিম। আমার মনে হচ্ছিল কোনো আর্ট কলেজে ভর্তি হতে চলেছে, নতুন একটা মানে যেরকম আমরা রবীন্দ্রভারতীতে কিংবা শান্তিনিকেতনে কিংবা যারা ভর্তি হয় তাদের একটা এক্সাম দিতে হয়, মানে আর্টের একটা এক্সাম দিতে হয়, যেটা খুব কঠিন হয়। তো আমাদের মনে হচ্ছিল, আরে এ তো আবার নতুন করে একটা এক্সাম দিতে চলেছি, যার যে ইনস্টিটিউটটা হচ্ছে সঞ্জয় লীলা বানসাল ইনস্টিটিউট। তো ওকে, কোনো ব্যাপার না। তো এরকম আমাদের কাছে 3 দিনের টাইম ছিল, 3 দিনে আমরা প্রায় 20খানা ডিজাইন করে ওনাকে দেখিয়েছিলাম। তো ওনার মাথা খারাপ হয়ে গেছিল যে, আরে আমি তো এর আগে অনেক প্রোডাকশন ডিজাইনারের সঙ্গে কাজ করেছি, কিন্তু এত ড্রয়িং, আমি নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি, এত ভালো ভালো তোরা ড্রয়িং বানিয়েছিস। তো তার মধ্যে থেকে উনি একটা ড্রয়িং চুজ করেছিলেন, যে এটা ফাটাফাটি ড্রয়িং, আমি তোদের নামে অনেক কথা শুনেছিলাম, কিন্তু আমি জানতে চাইছিলাম তোরা এরকম এরকম কাজ করিস। তো তারপরে আমরা ব্যাস ওই জার্নি শুরু। আর মানে একটা অদ্ভুত মজাদার একটা জার্নি, একটার পর একটা, পরের পর কাজ করে যাচ্ছে একটার পর একটা। আচ্ছা, একটা মানে আমি এটা আপনার অন্য একটা ইন্টারভিউতে শুনেছিলাম, সেটা হচ্ছে যে যেটা আমাদের পদ্মাবত যে সিনেমাটা, ওই যে মহলটা, ওটা নাকি সেট ছিল পুরো, এবং শাহিদ হ্যাঁ কাপুর মানে পর্যন্ত হ্যাঁ মানে ওটা কি হয়েছিল, আমাদের পুরো ফিল্মে পদ্মাবতী বেসিক্যালি একটা ইনসিডেন্ট হয়ে গেছিল আমাদের, ওই জন্য আমরা সিনেমাটা আমরা অরিজিনাল লোকেশনে শুট করতে পারি। সেই জন্য পুরো চিতর ফোর্টটার একটা প্রায় 7 থেকে 8 একর এরিয়া নিয়ে আমরা পুরো সেটটা বানিয়েছি। তো ওখানে জজ চেম্বার থেকে শুরু করে, রাজার দরবার থেকে শুরু করে, ওর কোর্টিয়ার্ড থেকে শুরু করে, এভরিথিং ইজ সেট। আর আলাউদ্দিন খিলজির সেটটা অন্য জায়গায় পড়েছিল, কিন্তু রতন সিং এর যে দরবার প্লাস চিতোরের যে পুরো ফোর্টটা ছিল, সেগুলো পুরোটা আমাদের সেটে বানানো। তো যারা ওই সেটটা দেখতে, মানে আমরা এরকম বলে দিয়েছিল, মানে প্রোডাকশন এরকম বলতো যে আমাদের টিকিট দিতে হয়, মনে হচ্ছে লোকেদের মানে পয়সা দিয়ে লোক দেখতে আসবে, এরকম ভিড় লাগতো লোকেরা। মানে প্রচুর, এভরি ডে মিনিমাম 10 থেকে 15 জন ভিজিটার আসতো, যারা সেটটা দেখতে আসতো। তো আমাদের কাছে অদ্ভুত টাইপের বিরল অভিজ্ঞতা। শাহিদ কাপুরও আশ্চর্য হয়ে গেছিলেন এটা দেখে, আর কি হ্যাঁ বলেছেন। মানে ওর কাছেও একটা মানে অদ্ভুত একটা ব্যাপার ছিল যে এরকম এত বড় সেট, আর ওনার সঙ্গে কাজ করাটা আলাদা মজা, সেই জন্য আপনি একটা আলাদা চার্মে কাজ করেন। তো আমি বলবো যে ডিরেক্টর যখন আর্টিস্ট আর ভিজুয়াল হয় না, তখন কাজ করতে দারুণ মজা। আচ্ছা, আমি অন্য একটা ইন্টারভিউ, মানে যিশু সেনগুপ্ত একবার একটা কোনো ইন্টারভিউতে বলেছিলেন যে দক্ষিণ উনি সাউথে কাজ করতে গেছিলেন, এবং সেখানে এরকম পরিস্থিতি হয়েছিল যে নায়কের সেট পছন্দ হয়নি, এবং সেই কারণে মানে একটা গানের সিকোয়েন্স ছিল ওই সেটে, এবং সেই কারণে ওই সেটটাকে ভেঙে আবার নতুন করে ক্রিয়েট করতে হয়েছিল। তো মানে এটা কি আপনাদেরকেও কোনোভাবে বা কোনোদিন এরকম ধরনের কোনো এক্সপিরিয়েন্স করতে হয়েছে? না, আমাদের লাইফে কখনো এরকম হয়নি। হতে পারে, আমি জানি না। আমি এরকম অনেক শুনেছি, সঞ্জয় লীলা বানসালি সেটেও উনি অনেকবার সেট ভেঙে দিয়েছেন, সেটের কালার চেঞ্জ করেছেন, কিন্তু টাচউড আজ পর্যন্ত আমরা এতগুলো সেট সঞ্জয় লীলা বানসালি বানাচ্ছি, কিংবা প্রায় আমরা 26 বছর ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছি। সমীর দার কখনো সেট কালার করে, মানে এই করে। ইনফ্যাক্ট যিশু সমীর দার খুব ক্লোজ ছিল, নেতাজি সুভাষচন্দ্র বোসের দাদাই রেফার করেছিল শ্যামবাবুর কাছে যিশুকে। তো যিশুর ওটা প্রথম হিন্দি সিনেমা ছিল। তো আচ্ছা। যিশুকে আমি পার্সোনালি খুব ভালো মতো চিনি। তো হতে পারে ও যখন ওই সিনেমাতে ও কাজ করেছে, অবভিয়াসলি হতে পারে, মানে হয়তো খুব খারাপ সেট ছিল, সেই জন্য হয়তো মনে হয়েছে যে ওই সেটটা ভালো লাগেনি, তো ভেঙে দিয়ে নতুন করে সেট করবে। কিন্তু আমাদের সঙ্গে কখনো হয়নি। ওকে। আচ্ছা, ধরুন আপনি পদ্মাবত, গঙ্গুবাই কাঠিয়াবাড়ি, তারপরে হীরামন্ডি, এই সমস্ত সিনেমাগুলোর সঙ্গে আপনি কানেক্টেড অ্যাজ এ প্রোডাকশন ডিজাইনার, এবং প্রত্যেকটাই পিরিয়ড পিস। তো এই ধরনের পিরিয়ড পিস যখন আপনি ক্রিয়েট করছেন, তখন আপনার কতখানি চ্যালেঞ্জিং হয় এই এইগুলো ক্রিয়েট করতে? পিরিয়ডিক্যাল ফিল্ম না, এখন চ্যালেঞ্জিং তো সবসময় আছে।
আর আমাদের হুম, কাছে অনেকটা ইজি আমার আর অমিতের কাছে, কারণ আমরা যখন সিনেমাটার সঙ্গে কাজ করা শুরু করি না, তখন ওনার হুম, সমস্ত ডিরেক্টর এই সমস্ত টাইপের পিরিয়ডিক্যাল কাজই করতে পছন্দ করতেন, আর হুম, এতটাই ডিটেলিং কাজ করতেন ওনারা। তো সেই জন্য হুম, আমরা প্রথম থেকেই শ্যাম বেনেগাল, কেতান মেহতা, মীরা নায়ার, এই সমস্ত লোকেদের সঙ্গে কাজ, মণিরত্নম, এদের সঙ্গে আমরা হুম, পিরিয়ডিক্যাল কাজ করে করেই অভ্যস্ত। সেই জন্য হুম, যখন আমরা পিরিয়ডিক্যাল কাজ করি তো একটা আলাদা আলাদা এফোর্ট থাকে, আলাদা কাজ। তো আমাদের কাছে ব্যাপারটা না অনেক ইজি। আমি জানি না হুম, অন্যরা কিভাবে কাজ করে। আমরা সবসময় একটা যখন পিরিয়ডিক্যাল কাজ হয়, আমরা ট্রাই করি ওই জায়গাটা ঘুরে দেখা। হীরামান্ডিতে এটা সম্ভব হয়নি, কিন্তু আমাদের কাছে কিছু কিছু পাকিস্তানের বিভিন্ন টাইপের ওই জায়গার ছবি এসেছিল আমাদের কাছে। তো হুম, তাতে আমরা ইন্সপায়ার হয়ে আমাদের আমাদের মতো করে আমরা বানিয়েছিলাম। কিন্তু হুম, বাকি গাঙ্গুবাইতে আমরা কামাঠিপুরাতে রাত্রিবেলা সঞ্জয় বানসালির সঙ্গে আমরা গেছিলাম। মানে এসএলভি রাত্রিবেলা আমাদের, মানে আমরা এসএলভির সঙ্গে আমার মনে আছে এখনো অষ্টমীর দিন দুর্গাপুজোতে আমরা কামাঠিপুরাতে একজন বসের সঙ্গে পুরো কামাঠিপুরাটা ঘুরে দেখছি যে কিরকম কোর্টিয়ার্ড হতো। তো একটা জায়গায় যখন আপনি যাচ্ছেন ওই লোকেশনটার সঙ্গে, প্লাস একটা পিরিয়ড মেনটেন হচ্ছে, একটা মানে আমরা এমন একটা জায়গায় গেছিলাম যেটা এক্স্যাক্টলি 1950 1940s কে এখনো ডিপিক্ট করে। তো সেইটাকে হুম, দেখে এবার আমাদের মতো করে কাজ করতে অনেক মানে দারুণ দারুণ ইন্টারেস্টিং, মানে দারুণ মজা লাগে। একটা জিনিসকে রিক্রিয়েট করার মজাই আছে। হুম, সে তো অবশ্যই। এন্ড মানে আমি ফর মাই পার্সোনাল ইন্টারেস্ট, আপনারা কি বিল্ডিংসও তৈরি করেন মানে প্রোডাকশন ডিজাইনে? আমি আপনাকে বিভিন্ন সেটের ছবি পাঠাবো, তাহলে আপনি আন্দাজ করতে পারবেন যে আমরা কি পরিমাণ হিউমাঙ্গাস আমরা কাজ করি। মানে আপনাকে আমি মানে জাস্ট লক্ষ্যযোগ্য। মানে আমি আপনাকে বললাম যে পুরো পদ্মাবতে আমরা চিতোরের একটা 25% এরিয়া আমরা পুরো সেট বানিয়েছি। তো আপনাকে আমি ছবি পাঠালে আপনি আন্দাজ করতে পারবেন যে কি টাইপের কাজ এখানে হয়। মানে আপনি সেটে আসলে, আপনার সেটের মধ্যে ঢুকলে আপনি মানে পাগল হয়ে যাবেন যে এটা মানে এগুলো কি চলছে, কি হচ্ছে। তো আহ, মানে সবই কনস্ট্রাকশন করতে হয়, কিন্তু আমাদের টেম্পোরারি থাকে, যেটা বেসিক্যালি আপনি দেখছেন যে কনস্ট্রাকশন যেটা হয়, যেটা আপনি কনস্ট্রাকশন নর্মালি দেখেন বাড়ি ঘরে, সেটা অ্যাকচুয়াল হয়। আমরা যেটা বানাই সেটা অ্যাকচুয়াল নয়, কিন্তু দেখতে অ্যাকচুয়াল। সেটা সব থেকে ইন্টারেস্টিং। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমরা যেটা বানাই সেটাকে ওয়েদারিং করতে হবে। ধরুন আমি আমি এই যে বাড়ির মধ্যে বসে আছি, বা আপনি যেখানে বসে আছেন, যদি আমার কাছে স্ক্রিপ্ট আসে যে এই বাড়িটাকে, আপনার বাড়িটাকে আমাকে বানাতে হবে, বা আমার বাড়িটাকে আমাকে বানাতে হবে, আমি এক্স্যাক্টলি ওই রকম ভাবে বানাবো। যেখানে ওয়েদারিং হবে সেই জায়গাটাকে আমি ওয়েদারিং করবো। মানে আমি এক্স্যাক্টলি ওরকম ভাবে বানাবো যেটা আর্কিটেক্টকে বানাতে হবে, যেটা আমাকে বানাতে হবে। সেই জন্য আর্কিটেক্ট আর প্রোডাকশন ডিজাইনারকে এই জায়গা থেকে আলাদা করে দেয়। তো আমরা বেসিক্যালি অ্যাজ আ প্রোডাকশন ডিজাইনার এই জিনিসগুলোকেও দেখতে হয়। ফিল্মের মধ্যে কতটা গরিবি, কতটা ওয়েদার্ড হবে জায়গা। মানে একটা জায়গা তো নতুন হতে পারে না। একটা সিনেমাতে যখন একটা জিনিস হচ্ছে, তো একটা কিলাও যখন আপনি বানাচ্ছেন, সেটাও ধরুন 10 বছর কি 20 বছর কিংবা 100 বছরের পুরনো। তো সেই এফেক্টটা আনতে হলে বিভিন্ন টাইপের কেমিক্যাল ইউজ করতে হয়, বিভিন্ন টাইপের কালারের ট্রিটমেন্ট ইউজ করতে হয়, বিভিন্ন টাইপের টেক্সচার ইউজ করতে হয়, সেগুলো আমরা করি। সেটা একটা টেকনিক্যাল ব্যাপার। তো অবভিয়াসলি বিশাল বড় বড় মানে 50 ফিট 60 ফিটের সেট বানাতে হয়। আমাদের হীরামান্ডির সেটের মধ্যেই যদি আপনি ঢুকতেন, তার যে কোঠা ছিল ভেতরে, তা আপনি আপনার মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা যাবে পুরো ওই এরিয়াটাকে দেখে শেষ করতে। মানে এরকম উনি কখনো, সঞ্জয় বানসালি কখনো এরকম এরকম নন যে এক একটা 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 রুমের মধ্যে এই রুমটা আমি শুট করলাম, এই রুমটা শেষ করার পরে তুমি এই রুমটাকে চেঞ্জ ওভার করে আরেকটা, না না, প্রত্যেকটা লোকের আলাদা আলাদা রুম, আলাদা আলাদা টেক্সচার, আলাদা আলাদা কালার। অবভিয়াসলি সেই যে ক্যারেক্টার, তার যে নিজস্ব একটা পাওয়ার আছে, সেই হিসাবে তার ঘরটাও ডিজাইন, তার রুমটাও ডিজাইন। তো আমরা এক্স্যাক্টলি ওরকম ভাবে কাজ করি। আচ্ছা, সেম ধরুন এটা পিরিয়ড ফিল্মের ক্ষেত্রে গেল, স্পোর্টস ফিল্ম হোক বা ওয়ার ফিল্ম হোক, এই ধরনের ফিল্মের ক্ষেত্রে আপনাদের কিরকম কি চ্যালেঞ্জিং থাকে? বেসিক্যালি যদি পিরিয়ডিক্যাল মুভি হয় তাহলে তো অবভিয়াসলি একটা চ্যালেঞ্জের ব্যাপার থাকে যে আমাদের হ্যাঁ। ওই টাইম জোনটাকে মেনটেন করে করতে হবে। আর যদি হুম, রিয়েল হয় তাহলে তো অনেক ইজি। তা আমাদের কাছে হাতের হুম, কাছে অনেক কিছু জিনিসপত্র দেখাশোনার ব্যাপার আছে, তো আমরা অনেক ইজিলি ওটাকে, মানে আমরা ওটাকে কনস্ট্রাক্ট করতে পারি দেখে, কিংবা হুম, জায়গায় গিয়ে ওর অনেক ছবি টবি নিয়ে ওটাকে আমরা এক্স্যাক্টলি ওয়েদারিংটাও দেখা যায় যে কিভাবে কি হবে। হুম। যেমন আমরা মেঘনা গুলজারের কাজ করি, মেঘনা গুলজারের কাজে সবসময় প্রচন্ড রিয়েলিস্টিক কাজ হ্যাঁ, হয়। স্যাম কারণ আমরা, বাহাদুর লাইক। হুম, হ্যাঁ মানে প্রচন্ড রিয়েলিস্টিক কাজ উনি করেন। তো আমরা হুম, মানে কন্টিনিউয়াসলি ওনার সঙ্গে কাজ করি। রাজি করেছি আমরা, তার আগে হুম, তালোয়ার করেছি আমরা।
তারপরে তো হুম। আমরা ছাপাক করেছি, তারপরে আমরা শ্যামবাহাদুর করেছি। তো হুম। এই যে সিনেমাগুলো এগুলো এত রিয়েলিস্টিক, মানে আমি না বললে কেউ বুঝতেই পারবে না যে আমরা কোথায় সেটে কাজ করেছি, কোথায় অরিজিনাল লোকেশন, কিভাবে সেটে হয়েছে কাজ। আপনার মানে সব হুম। গুলিয়ে মিলিয়ে যাবে আর কি, মানে এরকম আর কি, মানে কিন্তু তো এই শ্যাম বাহাদুর তো একটা লং টাইম, মানে বিকজ 1940 থেকে ধরুন ওটাকে চলছে এবং টিল হয়তো হ্যাঁ, 1970 মানে বা আমরা 19। আমরা ওনার দিন একদম অন্যরকম টাইপের কাজ হয়। উনি কখনো কিন্তু এই পুরো ফিল্মের মধ্যে উনি যে সেট গুলো ফেলেছিলেন ওটা কিন্তু কখনো আমরা বম্বেতে করিনি। আমরা আচ্ছা, 17খানা শহর ঘুরে সেট বানিয়েছিলাম। ওকে। কিছু কিছু লোকেশনকে একটা আমরা ট্রান্সফর্ম করেছিলাম এরকম। হুম, একটা সিন দেখে ধরুন, আমার মনে হচ্ছিল যে হয়তো কলকাতাতেও শুট হয়েছে সেটা ওই। হ্যাঁ, কলকাতায় শুরু হয়েছে, কলকাতা শুরু। আমরা কলকাতাতে অ্যাকচুয়াল যেখানে শ্যামবাহাদুর বসতেন, আমরা হুম। ফোর্ট উইলিয়ামে আমার মানে আমি মানে কলেজে যেতাম, সবসময় ফোর্ট উইলিয়াম দেখতাম যে ভেতরে কি আছে জানার দরকার, হুম। কিরকম হুম। হয় ভেতরটা, কিরকম ইংরেজ আমলের এরকম ব্যাপার। তো ফোর্ট উইলিয়াম আমরা 5 দিন ঘুরে দেখি পুঙ্খানুপুঙ্খ ভাবে। মানে এমন কোনো হুম। জায়গা নেই যেটা আমরা এই মুভির জন্য ঘুরে দেখিনি। আর এমন এমন জায়গায় আমরা শ্যামবাহাদুরের জন্য গেছি যেটাতে নর্মাল লোকেদের পক্ষে যাওয়া সম্ভবই নয় নর্মাল লোকেদের পক্ষে যাওয়া। তো এরকম এরকম জায়গায় আমরা গিয়ে শুট করে এসেছি। তো একটা অদ্ভুত টাইপের অভিজ্ঞতা। আর ওই ডিরেক্টর একটা এত মজাদার লাগে আমার ওনার সঙ্গে কাজ করতে, এত ডিটেল উনি কাজ করেন। তো হুম। দারুণ মজাদার। আমাদের আরো মজা লাগে হচ্ছে প্রত্যেকটা ডিরেক্টর আলাদা আলাদা। তো হুম। আপনি কখন বোর হবেন না, মানে আর প্রত্যেকটা সিনেমা সবসময় আলাদা। তো যখন আমি হুম। প্রোডাকশন ডিজাইনিং করছি, সব সময় আলাদা আলাদা সিনেমার জন্য আমি আলাদা আলাদা করছি। তো সেই জন্য হুম। বোরিং এর কোনো ব্যাপার নেই, এরকম হয়। আচ্ছা, একটা জিনিস বলার ছিল যে এই সিনেমাটা আমি দেখেছিলাম, বাট আমার আজকে আপনার সঙ্গে আমি মানে জয়েন দ্য ডটস হলো একটা। সেটা হচ্ছে সাউথের সিনেমা 24, যেটা আমি আগে হ্যাঁ, দেখেছিলাম এবং আমার বেশ খুব ভালো দেখতে হবে। লাগছে। টিভিতে দেখা তো আমি দেখতাম, বার দুয়েক তিনেক তো আমি দেখেইছি সিনেমাটা। হ্যাঁ, হ্যাঁ, এবং এটার জন্য আপনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন। এবং correct। কিরকম অনুভূতি ছিল এই সিনেমাটায় কাজ করে? এই সিনেমাটা আমাদের কাছে অদ্ভুত ভাবে এসেছিল, আমাদের কাছে সিনেমাটা আসেনি, মানে আমাদের কাছে ডিরেক্টলি সিনেমাটা আসেনি। সিনেমাটা আচ্ছা। বেসিক্যালি একজন প্রভাত প্রতিম প্রোডাকশন ডিজাইনার আছে সাউথের, যার নাম হচ্ছে সাবু সিরিল। উনি হুম। বেসিক্যালি আমার সাবু। বসের বন্ধু। সাবু সিরিল, হ্যাঁ। হুম। আমার আমার যে বস ছিলেন সমিতার মানে ক্লোজ ফ্রেন্ড ছিলেন, মানে ওরা হুম। খুব ভালো বন্ধু। তো সাবু সিরিল আমাদের কাছেও একজন খুব বড় একজন মানুষ, অনেক সিনিয়র লোক। তো উনি হুম। সেই সময় সুরিয়ার সঙ্গে খুব ভালো রিলেশন। হুম। সুরিয়া সাবুসিলকে অ্যাপ্রোচ করে, সাবুসিল বলে আমি করে নেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু হুম। বাহুবলীর জন্য উনি এমন ভাবে হুম। ফেসে যান, ওই জন্য উনি ওই সিনেমাটা করতে পারেননি। উনি মানে সরি বলেন যে আমার পক্ষে করা সম্ভব নয়, হুম। তুমি অন্য কোনো প্রোডাকশন ডিজাইনার নিয়ে কাজ করো। তো সেই সময় হুম। সুরিয়া মুশকিলে পড়ে গেল। তো সুরিয়ার মনে হলো যে আমি আম, আমার বম্বেতে মানে আমার এরকম কোনো লোক দরকার যে এই সিনেমাতে কিছু একটা মজাদার ইন্টারেস্টিং জিনিস নিয়ে আসবে। তো হুম। খোঁজা শুরু হলো, লোক মানে প্রোডাকশন ডিজাইনার খোঁজা চালু হলো। তো সেই সময় আমাদের একটা সিনেমা, আমি তখন ইনিশিয়াল স্টেজে, আমরা তখন ইন্ডিপেন্ডেন্ট কাজ শুরু করেছি। আমাদের মনে হয় সেকেন্ড কিংবা থার্ড সিনেমার আসছে, ট্রেলার এসছে হাওয়াইজাদা বলে একটা ফিল্ম। তো হুম। হাওয়াইজাদার হুম। হুম। ট্রেলারটা এত মজাদার ছিল, এত 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 মানে আর্টিস্টিক। তো সেই হুম। ট্রেলারটা হঠাৎ করে দেখে সুরিয়া প্রোডাকশন হাউসকে বলে যে এর প্রোডাকশন ডিজাইনার কারা খুঁজে বের করে। হুম। পরবর্তীকালে আমাদের কাছে ফোন আসে, আমরা হুম। চেন্নাইতে যাই, চেন্নাইতে গিয়ে হুম। ওনার সঙ্গে দেখা করি। এত এত হাম্বল একজন লোক, ধরে নিন মানে ধরে নিন আপনি মানে সাউথের আমির খান, মানে সুরিয়া হুম। হচ্ছে এরকম টাইপের, মানে ওখানকার। তো বলছে হাই, আমি আমি সুরিয়া। তো আমি বললাম যে ভাই, সুরিয়া তো সবাই গেছে, মানে ওর বলা ইন্ট্রোডিউস করার দরকারই নেই যে আমি সুরিয়া, মানে এরকম একটা লোক আর কি, এরকম একটা অদ্ভুত একটা লোক। তো উনি আমাদের সেই দিনই স্টোরি টোরি শোনালেন, স্টোরি শুনলাম আমরা ডিরেক্টরের কাছ থেকে, খুব মজাদার ইন্টারেস্টিং স্টোরি। তো আমরা হুম। ওনাকে একটা জিনিস সাজেস্ট করেছিলাম যে আহ, আমি তো আমাদের টিম নিয়ে আসবো পুরো বম্বে হুম। থেকে, আর এই যে এটা তো পুরোটাই তুমি বলছো সেটে বানাতে, কিন্তু আমরা বলবো যে তোমাদের শুধু অ্যাক্টররা হচ্ছে সাউথ থেকে আসবে, তুমি টেকনিশিয়ান সমস্ত বম্বে নিচ্ছ, কেননা তোমরাই বম্বেতে চলে আসো। হুম। তো আর সুরিয়া প্রোডাকশন হাউসটা সুরিয়া ছিল। সুরিয়া একটু অবাক হুম। হয়ে গেল, বললো এরকম ভাবে তো কেউ কখনো ভাবিনি। আমি বললাম স্যার, আমরা এই জন্য ভাবছি তার কারণ তোমার প্রচুর পয়সা বাঁচবে। হুম। আমরা এই এত বড় একটা টিম নিয়ে প্রায় মানে 700-800 জনের লোক আসবে, আপনার তো হিমাঙ্গাস খরচা হবে। আর কি হুম। হয়, আউটডোরে গেলে না হাফ শিফট এক্সট্রা হয়ে যায় পয়সা। তো এটা প্রচুর হুম। বড় পয়সার অ্যামাউন্ট। তো তোমরা হুম। যদি
অ্যাক্টররা যদি তোমরা চলে আসো, আর তোমাদের এরকম অনেক অ্যাক্টর যারা হলিউডের মানে আমাদের বলিউডের অ্যাক্টর, হিন্দির অ্যাক্টর, তো তোমরা কেন এখানে এসে কেন কাজ করছো? তো আমি জানি না আমাদের কথাটা উনি শুনলেন, প্রোডাকশন হাউসকে বললেন যে সেই সময় এখানে একটা বড় স্টুডিও ছিল, এখন ওটা ভেঙে মাল্টি স্টোরিজ বিল্ডিং হচ্ছে। ওটা নাম হচ্ছে ফিল্মিস্তান স্টুডিও, প্রচুর পুরোনো, মানে ধরে নিন আপনি 70-80 বছর পুরোনো একটা স্টুডিও, বিশাল স্টুডিও। ওই স্টুডিওটাকে উনি পুরো বুক করে দিলেন এক বছরের জন্য। উনি বললেন যে তোমাদের কথাটা আমি পরে ভাবলাম, আপনারা মানে তোমরা একদম ঠিক বলেছো, তোমরা এই পুরো ফিল্মিস্তান স্টুডিওতে সেট লাগাও। তো আমরা পুরো ওর বাড়ি থেকে শুরু করে মানে এমন কিছু নেই ওখানে, চার্ট ছাড়া আর পোল্যান্ড ছাড়া সমস্ত সেট। ঠিক আছে, তো একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল যে ঘড়িটাকে কিভাবে বানানো। আচ্ছা, সব থেকে মজাদার ওখানে একটা ব্যাপার ছিল, ডিরেক্টর সাউথ ইন্ডিয়ান ডিরেক্টর ভিএফএক্স অত কিছু মানে না। তো ওরা বললো যে, উনি বললেন যে তুমি যে গেজেট গুলো বানাবে কিংবা তোমরা যে ওর যে এটা বানাবে, তোমাদের যে ওর যে ওয়ার্কশপ যেখানে আছে, যেখানে ওই সমস্ত জিনিসগুলো বানায়, আমার সমস্ত রিয়েল চাই, সব রিয়েল চলবে, সবকিছু রিয়েল হবে, এই হবে এই হবে। আর সেই সময় গরমকাল ছিল। আমরা আইডিয়া লাগালাম যে ডিজাইন তো আমরা করবো, আমরা তো সায়েন্সের ছেলে নই। তো আমরা কি করলাম, এখানে আমাদের পাওয়াইতে একটা আইআইটি একটা বড় একটা ক্যাম্পাস আছে, সবাই ছুটি চলছে। তো আমি আর অমিত আমার পার্টনার, আমরা দুজনে গেলাম দেখা করতে, ওদের প্রফেসরের সঙ্গে দেখা করলাম। দেখা করে বললাম যে আমাদের একটা মুভি এসছে, সায়েন্স ফিকশনের ফিল্ম, তো একটা সাইন্টিফিক ঘড়ি বানাতে হবে, তার মধ্যে প্রচুর এরকম অনেক কিছু এরকম গেজেট বানানোর ব্যাপার আছে। তো আর আমরা পয়সাও দেবো। তো কোনো স্টুডেন্ট আছে যারা কাজ করতে পারে, আমাদের কাছে 300 লোকের নাম এলো, সবাই কাজ করতে চাইছে। তার মধ্যে থেকে আমরা 10 জন লোককে সিলেক্ট করলাম, 10টি ছেলেকে সিলেক্ট করলাম স্টুডেন্ট। তারা আমাদের সঙ্গে এলো, এসে তো আমাদের পুরো তুলোধনা করে দিল মানে বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রি, তোমরা এত বাজে এই সমস্ত গেজেট বানাও, দেখে মনে হয় ফেক, এই ওই হাবি যাবি, কোনোটাই একদম কারেক্ট হয় না, এই হয় না। তার মানে এই জন্যই তোমাদের নিয়ে আসা। আমরা হলিউডের প্রচুর সিনেমা দেখেছি, ওদের হলিউডের সমস্ত সিনেমাতে মানে সায়েন্টিস্ট আর্ট ডাইরেক্টরের সঙ্গে প্রোডাকশন ডিজাইনের সঙ্গে থাকে। তো সেই জন্যই আমরা তোমাদের নিয়ে এসেছি। তোমরা ডিজাইনটা আমরা করব, তোমরা ওটার অ্যাকচুয়াল কিভাবে হবে না হবে ওটা তোমরা করবে, আর চালানোর দায়িত্বটা তোমরা। তো আপনি যদি ওই পুরো সিনেমাতে ওর ল্যাবটা দেখেন, ওখানে কিন্তু সমস্ত লাইভ, একটা জিনিসও ফেক নয়, আর সমস্ত সায়েন্টিস্টরা বানিয়েছে, সব জুনিয়র সায়েন্টিস্ট ওগুলো বানিয়েছে। আমরা সিনটা পড়ার মানে সিনটা শোনার পরে ওরা পুরোটা ডিজাইন করেছিল পুরো ব্যাপারটাকে আমাদের সঙ্গে থেকে। আমরা তারপরে সূর্যাকে বুঝিয়েছিলাম, সূর্যা স্পেল বাউন্ড হয়ে গেছে। পরে ওর ইন্টারভিউতে আছে যে এরকম একটা অদ্ভুত টাইপের আইডিয়া আমার প্রোডাকশন ডিজাইনাররা ভেবেছে, আর এমন সাকসেসফুল ছিল ভাবা যায়। তো এরকম আর কি একটা জার্নি ছিল, অদ্ভুত টাইপের জার্নি। আজকের দিনে ধরুন সিজিআই ভিএফএক্স নির্ভর হয়ে যাচ্ছে সিনেমাগুলো অনেক ক্ষেত্রে, এবং সিজিআই বা ভিএফএক্স নির্ভর। তো এই যে এটা আপনাদের ক্ষেত্রে কি সহায়ক হচ্ছে নাকি মানে চ্যালেঞ্জিং হচ্ছে, সেটা একটু যদি বলেন। চ্যালেঞ্জিং কিছু নয়, যেরকম ভাবে আমাদের লাইফ চলতে হবে, আমাদের লাইফকে ওরকম নিতে হবে। আজকে কখনো আমাদের কাছে একটা টাইমে মোবাইল ছিল না, এখন মোবাইল এসছে, মোবাইল ধীরে ধীরে এখন আইফোনে চলে গেছে, এখন এআই চলে এসছে, আমরা এআই ইউজ করছি। এক্স্যাক্টলি সেম জিনিস প্রোডাকশন ডিজাইনার যারা হচ্ছে, আমরা বেসিক্যালি ডিজাইন করি, আমাদের মাথা, এআই আমাদের হয়ে কাজ করবে, ভিএফএক্স আমাদের হয়ে কাজ করবে। ধরুন রামায়ণ করছি, রামায়ণে আমাদের কাছে পাঁচটি প্রোডাকশন ডিজাইনার ইন্ডিয়াতে চেঞ্জ হয়েছিল রামায়ণের জন্য। কারণ যে কোম্পানি আছে ডিনেক কোম্পানি চাইছিল যে ওদের যে প্রোডাকশন ডিজাইনার যারা আছে তারা ইন্ডিয়ান প্রোডাকশন ডিজাইনারকে গাইড করবে কিভাবে ওয়ার্ল্ড বিল্ডিং বানানো হয় আর কিভাবে কাজ করতে হয়, একটা হলিউড ফিল্মের গেট টাচ করতে হয়। তো আমাদের ইন্ডিয়ান প্রোডাকশন ডিজাইনাররা খুব ইগোইস্টিক লোক না, আমরা তো এমনিতেই ইন্ডিয়ান খুব ইগো হয় আমাদের। তো আমাদের এরকম 5 জন বড় বড় প্রোডাকশন ডিজাইনার যারা কাজ করতে ইচ্ছুক হননি, মিটিং ফিটিং করার পরে ছেড়ে দেয়। তারপরে কোনোভাবে আমাদের নাম যায়, তো আমরা যখন গেলাম প্রডিউসারের সঙ্গে কথা হলো, তখন আমরা ওনাকে প্রডিউসার বলার আগেই আমরা ওনাকে বললাম যে এরকম টাইপের কাজ তো আমরা কখনো করিনি, তো আপনার কাছ থেকে আমাদের হেল্প চাই, তো প্লিজ আপনি আমাদের এরকম কোন লোক নিয়ে আসুন যারা এই ওয়ার্ল্ড বিল্ডিং বানানোতে আমাদের হেল্প করবে, আমরা কখনো এটাকে করিনি। ভিএফএক্স প্লাস আধা ভিএফএক্স আধা কাজ। তো উনি বললেন ঠিক আছে কোনো ব্যাপার নেই। তো উনি তখন আর যেহেতু ডিনেক
ডিরেক্টের ওনার নমিত মালহোত্রার কাছে খুব ইজি, কারণ উনি ডিউন করেছেন, বড় বড় সমস্ত সিনেমা করছেন, অস্কার নিয়ে আসছেন। তো উনি দুজন প্রোডাকশন ডিজাইনারকে নিয়ে এলেন, যে প্রোডাকশন ডিজাইনিং এর পরিভাষাটাই হলিউডে আলাদা। এটা চুপচাপ এদের পায়ে প্রণাম করে শিখে নেওয়াটা দরকার, কারণ আমরা কিচ্ছু জানি না, আমরা একদম অজ্ঞ। আমরা 2 বছর ধরে শিখলাম বেসিক্যালি ভিএফএক্স কি হয়, কোন সফটওয়্যার ইউজ করতে হয়, কোন সফটওয়্যারে। বেসিক্যালি আমাদের পক্ষে প্রবলেম একটা জায়গায়, আমরা জানতামই না যে একটা সিনেমাতে মানে এরকম টাইপের কাজ বেসিক্যালি হয়ে থাকে। তো আমরা জানলাম যে ভিএফএক্স অনেক পরে আসে। আমরা যেটাকে ভিএফএক্স বলি সেটা বানাচ্ছে প্রোডাকশন ডিজাইন ও টিম। ভিএফএক্স অনেক পরে আসছে। আর আমরা কি করি, আমরা আমাদের নিজেদের একটা আস্থা নিয়ে টেনশন হয়ে যায়, আরে বাপ রে ভিএফএক্স চলে এসছে, আমাদের কাছে কাজ আসবে না, এই আসবে না। তো ওরা আমাদের একটা টিম সিলেক্ট করলো, যার মধ্যে প্রায় 25 জনের একটা টিম, যে টিমটা সমস্ত সফটওয়্যার মানে সফটওয়্যার ওরা শেখালো, মানে সবাই সফটওয়্যারটা জানে কিন্তু তারা ইউজ করতে জানে। ওরা আমাদের শেখালো ওই সফটওয়্যারটাকে ইউজ কিভাবে করতে হয়। তো রামায়ণে ডিজাইন আমাদের, কিন্তু এমন ভাবে আমরা ওই সফটওয়্যারটাকে আমরা আমাদের কাজে লাগিয়েছি, পরে ওইগুলো আমরা বিএফএস কে দিই। তার কারণ ডিজাইনটা তো প্রোডাকশন ডিজাইনার করে না, প্রোডাকশন ডিজাইনার বিএফএস কে দেবে। এরকম নয় যে বিএফএস ডিজাইন করছে, আমাদের এখানে এক্স্যাক্টলি উল্টোটা হয়। আমরা কি করি, বিএফএস কে এন্ডে নিয়ে আসি, আমরা বলি ভাই তোরা ডিজাইন কর। তো কি হয়, সেই জন্য বিএফএক্স টা দেখতে খুব কটু মধুর হয়, বাজে লাগে দেখতে। আর এখানে কি হয়, উল্টো কাজ হয়। এখানে প্রোডাকশন ডিজাইনের প্রি প্রোডাকশনের কাজটা প্রথমে করলো, পুরো একটা ডিজাইন রেডি করলো, ডিরেক্টরকে দেখালো, প্রডিউসারকে দেখালো, ডিওপি কে দেখালো, ফাইনাল হলো। সেট লাগানোর আগে আমরা ওটাকে বিএফএক্স কে জমা দিই, অ্যাসেট বানানো হয়। সেই অ্যাসেটের পরিপ্রেক্ষিতে ডিসাইড করা হয় যে এতটা সেট বানানো হবে, এতটা সেট বিএফএক্স এ যাবে। এখানে কোনো ইগোর ব্যাপার নেই, কারণ ডিজাইন তো আমাদেরই, ডিজাইনটা তো আমরাই করছি। ডিজাইন তো বিএফএক্স করছে না, ডিজাইন তো পিডি করছে। তো এতে কোনো অস্তিত্ব নিয়ে কোনো ব্যাপারই নেই। এ তো আরো ভাস হয়ে গেল, মানে প্রোডাকশন ডিজাইনারের কাজটা আরো অনেক ভাস হয়ে গেল, মানে আমরা এখন অনেক বেশি জানতে পারছি। আমি এখন নাম বলবো না, আমরা এখন আরেকটা ইন্ডিয়ার বিগেস্ট চ্যালেঞ্জিং প্রজেক্টে বলেই দিচ্ছি, ওরা অলরেডি হয়ে গেছে। মাহাবতার বলে একটা সিনেমাতে আমরা কাজ করছি প্রায় 10 মাস হয়ে গেল। মাহাবতার বেসিক্যালি পরশুরামের ওপর একটা সিনেমা, যেটা ম্যাডা করছে, অমর কৌশিক ডিরেক্টর, আর ভিকি হচ্ছে স্টার। তো ওটা এক্স্যাক্টলি ওরকম রামায়ণের মতো কাজ হয়, আর যার প্রোডাকশন ডিজাইনার অমিত আর আমি করছি। আমরা 10 বছর এগিয়ে গেছি। এখন আমাদের সঙ্গে আমরা যে সফটওয়্যারে কাজ করি, এই সফটওয়্যার আমাদের এখানকার ইন্ডিয়ান প্রোডাকশন ডিজাইনার কিংবা ওর টিমরা ভাবতেই পারবে না যে এরকম সফটওয়্যারও কাজ হয়, যেটা আমরা করছি এরকম। সিরিয়াসলি মানে একটা কথা বলতে শেখার কোনো শেষ নেই, শেখার কোনো বয়স নেই। মানে আমরা যদি ইগোতে থাকতাম, হয়তো আমরা এই জিনিসটা শিখতেই পারতাম। তো আর আমাদের এরকম অনেক ট্যালেন্টেড লোক আছে আমাদের ইন্ডিয়াতে, যারা এই সফটওয়্যার গুলো জানে, কিন্তু তারা জানে না হাউ টু ইউজ, কিভাবে ইউজ হবে, কিভাবে এই সফটওয়্যারটা বিএফএক্স এ ইউজ হয়, আমরা জানি না। আমার সঙ্গে প্রচুর আর্কিটেক্ট কাজ করে, যারা আর্কিটেকচারের স্টুডেন্ট হয়ে তারা এই বিএফএক্স এই সফটওয়্যারটা নিয়ে কাজ করে, কিন্তু সফটওয়্যারটা জানি না ইউজ কিভাবে। এইটা র্যামজি ডেভিড আমাদের শিখিয়ে দিয়ে গেল, আর এটা আমাদের কাছে লাইফ টাইমের জন্য হয়ে গেল। এরকম। গ্রেট, থ্যাংক ইউ অ্যান্ড অল দ্য বেস্ট ফর দিস প্রজেক্টস, বিকজ সবাই এই সিনেমাগুলোর জন্য মুখিয়ে রয়েছে। একদম। মানে একদম। আচ্ছা, এবার আসি একটু ব্যক্তিগত কথায়, সেটা হচ্ছে যে বাংলা সিনেমায় আপনাকে কি দেখতে পারবো অ্যাজ এ প্রোডাকশন ডিজাইনার? অবভিয়াসলি আমি তো বাংলা সিনেমা করতে আমার খুব ভালো লাগে। আমার অ্যাকচুয়ালি টাইম হয় না। আমাকে সৃজিতদা বহুবার আমাকে এরকম বলবো না আমি একদম। সৃজিতদা আমাকে স্ক্রিপ্ট পাঠিয়েছে। আমাকে সৃজিতদা দুবার স্ক্রিপ্ট পাঠিয়েছিলেন। সৃজিতদা আমাকে এই শ্রী চৈতন্য মহাপ্রভু বলে একটা মুভির আমার কাছে অলরেডি স্ক্রিপ্ট পড়ে আছে। আমাকে হরগৌরাঙ্গ নবগৌরাঙ্গের নাম এরকম একটা কোনো সিনেমার নাম ছিল। তো আমাকে অনেক মানে প্রচুর রেগে গেছিলেন উনি যে তুই আমাদের তোরা আমাদের সিনেমা করিস না, এই করিস না, ওই করিস না। আমি ওনাকে অনেক বোঝালাম যে অ্যাকচুয়ালি আমাদের বম্বেতে কি হয়, কাজটা আমরা অলরেডি বম্বেতে কাজ করি না, খুব প্রবলেম হয়। আর কলকাতার ডিস্টেন্সটা অনেক দূর। যদি বম্বে পুরা হতো, আমি আজকে এখানে কালকে ওখানে চলে গেলাম। কলকাতার ডিস্টেন্সটা অনেক দূরে, ওখান থেকে কাজ করাটা খুব টাফ ব্যাপার। সেই জন্য আমাদের পক্ষে করা সম্ভব, কিন্তু পরবর্তীকালে যে আমরা করবো না এটা না। আমার খুব ভালো লাগে বম্বেতে মানে কলকাতার কাজ করতে।
আর do you মানে আপনি কি এখনো পেন্টিং করেন নাকি এটা অবশ্যই অবশ্যই, একদম একদম, না 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 না, একদম একদম। আমি যে কোনো আউটডোরে যাই, আউটডোরে গিয়ে আমার আমার নিজস্ব পুরো টিম আছে যারা আর্ট কলেজ থেকে, জেজে আর্ট কলেজ, বড়দা, এই সমস্ত জায়গা থেকে আছে। তো তারা আমরা সমস্ত ক্যানভাস ফ্যানভাস যাই, আউটডোরে গিয়ে ক্যানভাসে পেন্টিং করি। তখন কাজ হুম, থাকে না, তখন কি করবো, তখন পেন্টিং পেন্টিং করা হয়। আমরা এক্সিবিশন দেখি নিয়মিত। আমি হুম, মানে আমার কাছে এখন কিছু কিছু পয়সা যখন একটু এক্সট্রা এলো, আমি পেন্টিং কিনি জুনিয়রদের। আমার সেই ছোটবেলায় আমি যখন এসেছিলাম তখনকার কথা মনে পড়ে যে ভাই কলকাতা থেকে এসছে কিংবা বাইরে বাইরে থেকে এসছে, মানে মুভি পেন্টিং বিক্রি হচ্ছে না, যদি আমার কাছে একটু পয়সা আছে আমি কিনে নিই ওদের কাছ থেকে। আহ, মানে এবার আমরা আসছি একটা র্যাপিড ফায়ার কাইন্ড অফ রাউন্ডে, যেটা বেসিক্যালি আমাদের এখানে হয় না খুব একটা বিশেষ, কিন্তু এটা আমি রাখছি বিকজ আপনি মানে বলিউডের প্রায় সমস্ত স্টলওয়ার্টস এর সঙ্গে কাজ করেছেন। আহ, তো এদের বিষয়ে যদি এক লাইন করে বলে, তো লাইক নাসিরুদ্দিন শাহ, পঙ্কজ কাপুর। দুজনের সঙ্গে আমার কাজ করা খুব হুম, মুডি, খুব মুডি দুজনেই। খুব মুডি, দুজনেই খুব মুডি, অমিতাভ বচ্চন। প্রাণবন্ত লোক। ওকে। শাহিদ কাপুর। আহ, সবসময় টিনেজার। সবসময় টিনেজার। আচ্ছা, আপনি সুশান্ত সিং রাজপুতের লাস্ট সিনেমাতেও কাজ করেছেন, দিল বেচারা। ওই ওনার সম্পর্কে যদি কিছু বলেন। অসাধারণ একজন একটা ইয়াং ছেলে, আমি জানি না মানে ওর সঙ্গে কি হলো, যেটা হলো সেটা খুবই বাজে হলো। মানে হুম, এক্সট্রাঅর্ডিনারি একটা এক্সপিরিয়েন্স। তার কারণ হুম, ডিরেক্টর মুকেশ চাবড়া আমার খুব ক্লোজ ফ্রেন্ড। আমরা একসাথে রবীন্দ্র বাসন্তীতে, ও একটা টাইমে থার্ড অ্যাসিস্ট্যান্ট ছিল, আমিও সেই সময় অ্যাসিস্ট্যান্ট ছিলাম। সেই সময় থেকে আমাদের রিলেশন। আজকের দিনে যে ডিরেক্টরের কথা আমি বলছি, আহ, মুকেশ চাবড়া, ও এখন মানে একটা মানে এখন মানে আমি কি বলবো, ইন্ডিয়ার সব থেকে বেস্ট কাস্টিং ডিরেক্টর। মানে এখন হুম, যদি আপনি ধুরন্ধরও দেখেন, ধুরন্ধরের কাস্টিং ডিরেক্টর হচ্ছে মুকেশ চাবড়া। তো হুম, অসাধারণ একজন। তো যখন আমাদের কাছে আসে প্রথমবার, যেরকম আমি একটা, আর সুশান্ত ওর খুব মানে ক্লোজ ফ্রেন্ড, সুশান্তকে ওই ব্রেক দিয়েছিল হুম, প্রথমবার সিনেমাতে। তো আহ, আহ, তো একটা মজাদার ছেলে, মানে অদ্ভুত একটা ভালো ছেলে। খুব ভালো হুম। পেন্টিং করতে পারতো। যেহেতু আমি জামশেদপুরে গিয়ে আমরা পেন্টিং করছিলাম আমাদের টিম পেন্টিং এ, তো ও এসে আমাদের সঙ্গে যোগ দিত, আমাদের পেন্টিং দেখাতো নিয়মিত। তো খুব ইন্টারেস্টিং একটা ছেলে, মানে খুব একটা, মানে কি বলবো, মানে হঠাৎ করে মনে হয় না পাশের বাড়ির ছেলে, ওরকম মনে হতো সুশান্তকে। আচ্ছা, বেশ। তারপরে আসছি খানেদের ব্যাপারে, সালমান খান। আহ একটা এক্সট্রাঅর্ডিনারি লোক। মানে আমি এত এত বড় একটা মাপের মানুষ কিন্তু এত নর্মাল, যেটা হুম। ভাবাই যায় না। লাস্ট হচ্ছে শাহরুখ খান। শাহরুখ খান, আমি ওটাই বললাম, যেটা মানে মানে কি বলবো, মানে এটা অদ্ভুত টাইপের একজন লোক, মানে কখনো নিজের মধ্যে কোনো ইগো নেই। মানে হুম, কিং খান, মানে আমরা যাকে, মানে ছোটবেলা থেকে যার আমরা অন্ধ হুম, হুম, ভক্ত। হুম, একটা অদ্ভুত টাইপের লোক। কখনো মানে আমি এখন সিনেমাটা করার পরে বুঝতেই পারলাম না যে সবসময় নিজেকে একটা নর্মাল ভাবে রাখার চেষ্টা করে, সবসময় মানে কোনো ইগো নেই। মানে আমি একজন প্রোডাকশন ডিজাইনার, আমার আমার বার্থডেতে উনি কেক কাটতে আসছে, মানে এটা আমার কাছে একটা বিশাল বড় পাওনা। প্লাস ওনার আমরা একটা বাড়ি বানিয়ে, একটা জিম বানিয়ে দিয়েছিলাম সেটের মধ্যে, তার জন্য আমাদের একটা স্পেশাল লাঞ্চ করালেন। দরকার ছিল না করার, কিং খান, দরকারই নেই। কিন্তু মানে খুব একটা মজাদার লোক। মানে কি বলবো, মানে এক কথায় ওকে এক কথায় বোঝানোটা খুব মুশকিল কিং খানকে। এরকম মানে অন্যরকম টাইপের লোক একজন। গ্রেট। থ্যাংক ইউ দাদা। মানে আপনার এই বিজি শিডিউল থেকে আপনি আমাদেরকে এতটা সময় দিয়েছেন, এবং সত্যি কথা বলছি, আই এম স্টিল ড্রিমিং। মানে আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আমি আপনার সঙ্গে পডকাস্ট করছি। আরে না না আমাদের না। চ্যানেল আমরা খুবই ক্ষুদ্র। টেকনিশিয়ানরা খুবই খুবই মজাদার হয়। আমরা যারা আর্টিস্ট, আমাদের সবসময় মনে হয় যে খুবই নর্মাল থাকা উচিত। আর আমরা সবসময় নর্মাল, কারণ আমার মাথাতে আসে না যারা আহ, মানে কারোর সঙ্গে কথা বলে না, কারোর সঙ্গে কি হয়, লোকেরা হয়তো আমাদের সঙ্গে কথা বলে না। যেমন আমি আপনাকে বলছি নর্মাল জিনিস, আমি আমার সোসাইটিতে একটা টাইম পর্যন্ত আমার সঙ্গে লোকেরা মেলামেশা করতো না। আমি ধরো আমার সঙ্গে, কারণ আমরা ফিল্ম ইন্ডাস্ট্রির লোক, আমরা খুব ইগোইস্টিক লোক। পরে যখন কোনো অনুষ্ঠানে আমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হলো, আমরা যখন কথা বলতে শুরু করলাম, বলে আরে তোমরা তো খুব নর্মাল। তাহলে আর আমরা নর্মালি হই ভাই, আমরা খুব নর্মাল হই, আমরা অ্যাবনর্মাল একদমই নই।
বেশ, অল দ্য বেস্ট ফর ইউর Thank you, thank you. ফিউচার প্রজেক্টস। মানে একদম। যে প্রজেক্ট গুলোর সঙ্গে আপনি যুক্ত রয়েছেন সেগুলো ভারতীয় সিনেমাকেও অনেক বছর এগিয়ে নিয়ে যাবে। শুধুমাত্র আপনারা যে 10 বছর এগিয়েছেন তা নয়, মেবি পুরো মানে কি বলবো, পুরো ফিল্ম ফ্র্যাটার্নিটি এগিয়ে যাবে এই সিনেমাগুলোর মাধ্যমে। দেখা যাক, এবং দেখা যাক। আই উইশ অল দ্য ভেরি বেস্ট ফ্রম মাই হার্ট। আর আপনার কাছে অসংখ্যবার কৃতজ্ঞ যে আপনি আমার মতন না, বা কোনো আমাদের একটা ছোট্ট টিমের সঙ্গে আপনি ইন্টারভিউ করলেন। কোনো থ্যাংক ইউ, থ্যাংকস বাই দ্য ওয়ে, একটা বড় কথা তো বলাই হয়নি। সেটা হলো আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ একবার ওনার সেট দেখে এতই মনোমুগ্ধ হয়ে গিয়েছিলেন যে ভূয়সী প্রশংসা করেছিলেন। আর আমি এটা এক বিন্দু বাড়িয়ে বলছি না, দরকার পড়লে এই ক্লিপটি শেয়ার করলাম, দেখে নিন। मगर जिन्होंने भी इस फिल्म का आर्ट डायरेक्शन किया है उनको भी मैं साधुवाद देना चाहता हूं, क्योंकि राजस्थान के और दिल्ली के राजाओं की सादगी को जो इतिहास में वर्णित है उसको बहुत अच्छे तरीके से पुनर्जीवित किया है। उस समय के, उस कालखंड के शस्त्र, परिवेश, सेनाओं के कुटीर से लेकर सेनाओं के रखरखाव की स्थिति, सभी उस समय का फिर से पुनर्जीवित हुआ है। आर्ट डायरेक्टर को मेरी ओर से बहुत बहुत बधाई। एक ऐसा क्षेत्र है जिस पर किसी का ध्यान नहीं जाता है, मगर मैं फिल्म सिर्फ देखने वाला व्यक्ति नहीं हूं। हमारे गुजरात में एक शब्द है माणू, माणू मतलब इसको अपने दिल की गहराइयों से अनुभूति करना, इसको माणू कहते हैं। मैं फिल्म को सिर्फ देखने वाला व्यक्ति नहीं हूं, इसकी अनुभूति करने वाला व्यक्ति हूं। आर्ट डायरेक्टर को मेरी बहुत बहुत बधाई।